হ্যালো ক্লাস 9 এর সুপার স্টুডেন্টসরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম করতেছি আজকে আমাদের HYRL লাইভ ক্লাস, যেখানে হচ্ছে আমরা ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার, ফিজিক্সের চ্যাপ্টার 2 ও চ্যাপ্টার 3 বল এবং চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তির 50টা এক্সক্লুসিভ এমসিকিউ সলভ করব। সবাইকে ওয়েলকাম করতেছি, সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। আমাদের ক্লাসটা আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি প্রিপারেশন নেওয়ার জন্য এমসিকিউতে যাতে ফিজিক্সে তোমরা কোনো প্রবলেম ফেস না করো, এই জন্য আমরা হচ্ছে 50টা এমসিকিউ নিয়ে আসছি দুইটা চ্যাপ্টারের, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4। সো তোমরা যারা হচ্ছে মানে এখন আমাদের সাথে হচ্ছে আসো, আমাকে একটু কমেন্টে জানাই দাও যে আমার পেছনের যে স্ক্রিন আছে এইটা তোমরা ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। সো আমি একটু দেখি কে কে জয়েন করছে আমাদের সাথে। আশরাফুল মিয়া আমাদের সাথে আছে, এমডি গোলাম মোস্তফা মন্ডল। কে কোত্থেকে আসো, কে কোত্থেকে জয়েন করছো আমাকে একটু কমেন্টে জানাও। আর স্ক্রিন দেখতে পারতেছো কিনা, দেন হচ্ছে আমাকে দেখতে পারতেছো কিনা, এটাও একটু কমেন্টে জানাই দাও। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, ইউটিউব থেকে দেখতেছি সাসা হামিদ, সামিহা, তারপরে হচ্ছে এমডি লিমন আহমেদ, সবাই আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সামিহা চট্টগ্রাম থেকে দেখতেছো, বা বাসনা বিশ্বাস মাগুরা থেকে দেখতেছো। আচ্ছা, ফেসবুকের কমেন্টগুলো একটু পরে আসতেছে এই অ্যালগরিদমের সমস্যার কারণে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে যারা ফেসবুক থেকে কমেন্ট করতেছি তারাও কমেন্ট করতে থাকি, ভাইয়া সবার কমেন্ট দেখবো, সমস্যা নাই। আচ্ছা, ইটস রাজদীপ বলতেছে হাই হ্যালো। তারপর হচ্ছে শফিকুল বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা হানিফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর সবাইকে আরও একবার ওয়েলকাম করতেছি আমাদের ক্লাসটাতে। সো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। এখন সবাই বলতেছো যে ক্লিয়ার, সব কিছু ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে আসো ইসরাত জাহান, তারপরে হচ্ছে চাঁদপুর থেকে আসো রিকি। অনেক জায়গার মানুষ দেখতে পারতেছি, অনেক জায়গার মানুষ। আচ্ছা, একজন বলতেছে ভাই আপনার বাসা কোথায়? সামিহা, আমার বাসা ভাই বরিশাল। আচ্ছা, জয়পুরহাট থেকে দেখতেছো সৌদা, নিশাত। আচ্ছা, তারপরে হচ্ছে নাওরুন, অনেক মানুষ। আচ্ছা, সো তোমরা সবাই জয়েন করে ফেলো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, কারণ খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার হতে যাচ্ছে। কারণ আজকে আমরা 50টা এমসিকিউ সলভ করব এবং তোমরা জানবা যে ফিজিক্সের তোমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট 4টা চ্যাপ্টার হচ্ছে 2, 3, 4 আর 11। এই 4টা চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ কোশ্চেন আসেই। এটা হাফ ইয়ারলি পরীক্ষা হোক, স্কুলের যে কোনো পরীক্ষা হোক, অথবা এসএসসি পর্যন্ত যে কোনো পরীক্ষা হোক, সব পরীক্ষার জন্য এই 4টা চ্যাপ্টার খুবই 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 ইম্পর্টেন্ট। সো আজকে যেহেতু আমরা এর মধ্যে থেকে দুইটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব, বেসিক্যালি আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, যেখান থেকে এই প্রশ্ন আমরা 50টা প্রশ্ন সলভ করব। এবং এই 50টা প্রশ্ন সলভ করলে, এই 50টা প্রশ্নের মধ্যে যতগুলো টাইপ আমরা আজকে আনছি এগুলো সলভ করলে তোমার এর বাইরে আর কোনো এমসিকিউতে সমস্যা থাকবে না এই দুইটা চ্যাপ্টারের। এতটুকু ভাই এনশিওর করতেছি, ঠিক আছে? সো সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ক্লাসটা করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে আমি অ্যাকচুয়ালি পেইড ব্যাচ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা যে যেখান থেকে আসো না কেন সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হোপফুলি আজকের ক্লাসটা করার পরে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো আমরা ক্লাসটা শুরু করব। তার আগে ভাইয়ের পরিচয়টা একটু দিয়ে নেই। আমার নাম হচ্ছে অঙ্কন। যারা হচ্ছে 10MS এর অনলাইন ব্যাচে আসো, মানে OB25 এ আসো, এরা সবাই হচ্ছে আমাকে মোটামুটি চিনো, আমি তোমাদের ফিজিক্স পড়াই। সো আজকে হচ্ছে তোমাদের এখানে আমি এই যে সুপার স্টুডেন্টস গ্রুপের আমার ফার্স্ট ক্লাস এটা। আচ্ছা, আমি পড়াশোনা করতেছি ব্র্যাক ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্টে। সো আজকের ক্লাসে 50টা এমসিকিউ সলভ করার বাইরেও তোমাদের জন্য কিন্তু খুবই খুবই এক্সাইটিং একটা গিফট আছে। কি আছে সেটা? সেটা হচ্ছে একটা 10 মিনিট স্কুলের টি শার্ট। এবং এই টি শার্টটা আমি তোমাদের একটু দেখাই দিই। এই যে দেখতে পারতেছো টি শার্টটা কিন্তু অনেক জোস, রাইট? আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমারও কিন্তু টি শার্টটা পাওয়ার জন্য কি করতে হইতো? আমাকে হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে হইতো এবং প্রচুর শেয়ার করতে হবে। যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার মধ্যে থেকে একজন লাকি উইনারকে কিন্তু আমি হচ্ছে আজকে টি শার্টটা দিব। ক্লাসের শেষে আমি তার নাম অ্যানাউন্স করে দিব, তারপর হচ্ছে আমাদের টিম থেকে টি শার্টটা তাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দেই আর সবাই হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলি, ঠিক আছে? আচ্ছা,
সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই ক্লাসটা করার জন্য তিনটা জিনিস সবাই নিয়ে বসি। একটা হচ্ছে একটা খাতা নিয়ে বসি ভাইয়া, একটা কলম নিয়ে বসি, আর হচ্ছে একটা ক্যালকুলেটর নিয়ে বসি। কারণ এই দুইটা চ্যাপ্টারের অনেক ম্যাথ আছে, আমরা অনেক ম্যাথও করবো আজকে, থিওরিটিক্যাল জিনিসপত্র করবো, ঠিক আছে? তো সবাই একটু এই জিনিসগুলো নিয়ে বসে পড়ি তাড়াতাড়ি করে, আর একটু কনসেন্ট্রেশন দিব। পুরো ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করব, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবো। আমি ভাইয়া যে যে জিনিস জিজ্ঞেস করবো সেগুলোর আনসার দিবা। তোমরা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এগুলো পারবা, কারণ এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। সো তোমরা জাস্ট আমার সাথে একটু কোঅপারেট করবা, ঠিক আছে? একদম শেষ পর্যন্ত 50টা এমসিকিউ সলভ করে দিব, এরপর আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমাদের একদম প্রথমে যে কোশ্চেনটা আছে সেখানে বলতেছে যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ে ধারণা পাওয়া যায়। সো নিউটনের গতির প্রথম সূত্র, নিউটন বেসিক্যালি তিনটা সূত্র দিছে না? নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। সো প্রথম সূত্রে নিউটন কি বলছিল? প্রথম সূত্রে নিউটন বলছিল যে বাহ্যিক যদি কোনো বল প্রয়োগ না করে, ধরো এইখানে হচ্ছে একটা গাড়ি আছে, ঠিক আছে? এখন এই গাড়িটা স্থির আছে, কিভাবে আছে? স্থির। তো একে যদি তুমি হচ্ছে স্টার্ট দাও, ইঞ্জিন চালাও, তাহলে হচ্ছে চলতে শুরু করবে। অথবা ধরো ইঞ্জিন নষ্ট, তুমি হচ্ছে ধাক্কা দিয়ে এটাকে চালাতে চাচ্ছ, তার মানে এটাকে যখন তুমি ধাক্কা দিবা তখন হচ্ছে চলতে শুরু করবে। এইটার কিন্তু চলবে না, স্থিরই থাকবে। তার মানে হচ্ছে কোনো বস্তুর উপরে যদি আমি বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে হচ্ছে সেই বস্তুটা যেভাবে আছে সেভাবেই থাকবে। স্থির থাকলে স্থির সমর্থ আর গতিশীল থাকলে সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এইটা ছিল হচ্ছে নিউটনের প্রথম সূত্র। সো এখানে দুটো জিনিস থেকে ধারণা পাওয়া যাচ্ছে, এক হচ্ছে বল। সো বাহ্যিক বল কথাটা শুরুতেই আসছে। তো আমরা অপশন দেখলে দেখতে পারতেছি যে প্রথম অপশনে শুধু আমাদের বল আছে, বাকি কোনো অপশনে কিন্তু বল নাই। আর সাথে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কি জড়তা। জড়তা জিনিসটা কি ভাইয়া? জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় যদি থাকতে চায় সেই প্রবণতাটা হচ্ছে জড়তা। তোমরা অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, অনেকে। তোমরা এখানে আমি দেখতে পারতেছি মঞ্জিলা খাতুন, তারপরে হচ্ছে সায়েদা মাহিদাত, তারপরে হচ্ছে ইয়াশকা ইলমা, সাদ রাফি, অনেকে হচ্ছে বলতেছো এ। সবাইকে থ্যাংক ইউ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। সো আমাদের বেসিক্যালি নিউটনের প্রথম সূত্রটা আমি দুটো জিনিসের ধারণা পাই, একটা হচ্ছে বল এবং একটা হচ্ছে জড়তা। সো জড়তা কি বললাম? জড়তা হচ্ছে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া। এবং একটা জিনিস মনে রাখবো এখান থেকে, ভাইয়া যদি শুধু যে 50টা এমসিকিউ সলভ করাবো তা কিন্তু না, এইটার সাথে রিলেটেড আরো কি পরীক্ষায় আসতে পারে এইটাও কিন্তু বলে দিব, ঠিক আছে? সো জড়তা আবার দুই ধরনের হয়। কি কি হয় ভাইয়া জড়তা? একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। এইগুলো নিয়েও দুইটা কোশ্চেন আছে আমাদের, আমরা একটু পরে দেখব। বাট এই যে যেই জিনিসগুলো আমি লিখতেছি এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। আর হ্যাঁ, আজকের যে ক্লাসের স্লাইডটা না, এই স্লাইডটাও কিন্তু তোমরা পেয়ে যাবা। যে যে শেয়ার করবা লাইভটা তার ইনবক্সটা খোলা রাখবা মেসেঞ্জারে, আমাদের 10ms এর টিম থেকে তোমাদের কাছে কিন্তু এই মানে ক্লাসের স্লাইডটা চলে যাবে। এন্ড হচ্ছে সাজেশন পিডিএফ, দাগানো বই, সবকিছু কিভাবে কি পাবা সবকিছু ভাই বলে দিব। জাস্ট এখন হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে থাকি আমরা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড এমসিকিউটা কি আমাদের বলতেছে? কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? আমি তো বললাম যে জড়তা হচ্ছে কি? একটা বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চাওয়া প্রবণতা। তো তোমরা আমাকে একটু আনসারটা বলে দাও তো, যে কোনটা দ্বারা জড়তা পরিমাপ করা হয়? তাড়াতাড়ি আনসারটা বলে দাও তো একটু সবাই। আচ্ছা, অলরেডি আমি ইউটিউব থেকে আনসার দেখতে পারতেছি। ইলমা বলতেছে ডি। ইলমা খুবই দুইটা কোশ্চেনই সঠিক আনসার দিছে। সার্থক বলতেছে ডি। আচ্ছা, ফেসবুকের মানুষজনরাও আনসার করতে থাকো, তো তাড়াতাড়ি করে আনসার করি ভাইয়া। আচ্ছা, সো সঠিক অ্যান্সার হচ্ছে কি, যে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? জড়তা দ্বারা হচ্ছে ভর দ্বারা পরিমাপ করা হয়। তার মানে হচ্ছে কোনো বস্তু যত বেশি ভারী হবে বা যার ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে, ঠিক আছে? কোনো বস্তু যত বেশি ভারী হবে তার জড়তা তত বেশি হবে। অনেকে সি বলতেছো, না, বলের সাথে জড়তার কোনো সম্পর্ক নাই। বল কি করে? বল হচ্ছে জড়তাকে ভাঙতে সাহায্য করে। মানে কোনো একটা বস্তু স্থির আছে তাকেও গতিশীল করে ফেলে। বাট এইটা দিয়ে হচ্ছে আমরা জড়তা পরিমাপ করি না। বেসিক্যালি ভরের সাথে জড়তা সরাসরি রিলেটেড। এরপরে হচ্ছে তুমি বলতে পারো যে হ্যাঁ, যে বস্তুর জড়তা বেশি তাকে হচ্ছে আমার যদি স্থির অথবা গতিশীল করতে হয় তাহলে হচ্ছে বেশি বল প্রয়োগ করতে হবে, সেটা ঠিক আছে। বাট জড়তা পরিমাপ করা হচ্ছে ভর দ্বারা। কি দ্বারা? ভর দ্বারা, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা কোশ্চেন দেখতে পারতেছি যে নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? এই যে দুর্বল বল বা সবল বল, এগুলো নিয়ে আমাদের বইয়ে একটু ছোটখাটো জিনিস লেখা আছে। সেটা হচ্ছে কি, পৃথিবীতে 4 ধরনের মৌলিক বল আছে। এটা মনে রাখবো, ঠিক আছে সবাই? মৌলিক বল হচ্ছে 4 ধরনের। কয় ধরনের ভাইয়া? 4 ধরনের। সো এটার আনসারটা তোমরা দিতে থাকো, ততক্ষণে হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই আগে থেকে। মৌলিক বল হচ্ছে 4 ধরনের। কি কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল,
আর দুই ধরনের নিউক্লিয় বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এদের মধ্যে সবসময় মনে রাখবো যে এগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং বুঝে বুঝে মনে রাখতে হবে, ঠিক আছে? সো অনেকে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছ, সঠিক অ্যান্সার হচ্ছে কি মহাকর্ষ বল। তার মানে এই চারটা বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল। এখন আমি যদি বলি সবচেয়ে সবল কোনটা, এটাও তো পরীক্ষা আসতে পারে, আসতে পারে না বলো? এই যে টাইপ ওয়াইজ এমসিকিউ গুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এইটার সাথে রিলেট করে এটাও আসতে পারে। সবসময় যে দুর্বল বল কোনটা এটাই আসবে এরকম কিন্তু না। সো দুর্বল বল তো আমরা জানলাম যে মহাকর্ষ বল, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল। আচ্ছা, সবল বল কোনটা ভাইয়া? সবল বল হচ্ছে এই যে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অথবা সবল, ঠিক আছে? সবচেয়ে শক্তিশালী। এখন আমি যদি শক্তিশালীর পাওয়ার অনুযায়ী সাজাই, যে নাম্বারিং করি, যে সবচেয়ে শক্তিশালী যে তাকে এক নম্বরে রাখবো, তো তখন হচ্ছে এইটা থাকবে নাম্বার 1-এ, তারপর হচ্ছে তারপরে যে তাকে 2 নম্বরে রাখবো। সো এই তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে নাম্বার 2, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নাম্বার 3, আর সবচেয়ে কম শক্তিশালী হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তো যে সবচেয়ে কম শক্তিশালী সেই তো হচ্ছে সবচেয়ে দুর্বল আর কি, তাই না? আচ্ছা, তো সবচেয়ে দুর্বল বল হচ্ছে কে? মহাকর্ষ বল। বুঝা গেছে? এরপরে এমসিকিউটা, এটা সবার পারার কথা। এখানে বলছে কি দেখো, যে বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার, হোয়াট এভার ইট ইজ, দুইটা বস্তু, এই যে আমার হাতে একটা কলম আর একটা যে কোনো কিছু, এদের মধ্যে যে আকর্ষণ বল এইটাও মহাকর্ষ। বা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ ওটা হচ্ছে মহাকর্ষ, ঠিক আছে? সো এইখানে হচ্ছে দুইটা বস্তু যেহেতু বলছে, এই যে বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমার, এরা যেহেতু দুইটা বস্তু এবং এদের মধ্যে আকর্ষণ বল হবে হচ্ছে মহাকর্ষ বল। অনেকে আবার এই যে ইলেকট্রো উইক দেখে ভাববে, ভাইয়া বিদ্যুতের খুঁটি তো ইলেকট্রিসিটি, তো ইলেকট্রো উইক কেন হইলো না, বা ইলেকট্রো উইক কেন হবে? কাহিনী হচ্ছে, কনফিউজ হওয়া যাবে না। যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ বল তোমাকে জিজ্ঞেস করে, সবসময় সেটা মহাকর্ষ। কিন্তু কখনো কখনো এই মহাকর্ষ বলটা অভিকর্ষ হবে। কখন? যখন হচ্ছে একটা বস্তু পৃথিবী হবে, মানে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বের করতেছি, বাট সেখানে একটা বস্তু হচ্ছে পৃথিবী, একটা বস্তু হচ্ছে পৃথিবী প্লাস অন্য যে কোনো বস্তু, তাহলে তখন হচ্ছে ওই বলটা অভিকর্ষ বল, ঠিক আছে? অভিকর্ষ বল। তার মানে কি সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল? বলা যায় না? বলা যায়। আচ্ছা, এরপরে কি বলছে? সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এখানে হচ্ছে প্রত্যেকটা বলের একটা পাল্লা দেওয়া থাকে, যে কত দূর পর্যন্ত আসলে সে ক্রিয়াশীল হবে। তো সবল নিউক্লিয় বলের পাল্লাটা হচ্ছে 10⁻⁻15 মিটার। এগুলো একটু মেমোরাইজ করতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সো আমরা 5টা এমসিকিউ শেষ করলাম। আমি হচ্ছে তোমাদের কাছে 25টা এমসিকিউ যখন শেষ হবে, আমি কিন্তু জিজ্ঞেস করব যে কার কয়টা হয়েছে, ঠিক আছে? তো সবাই কিন্তু আমাকে একটু জানাই দিও যে কার কয়টা হয়েছে ভাইয়া। আচ্ছা, সো এটা হচ্ছে 10⁻⁻15 মিটার সবল নিউক্লিয় বলের পাল্লা। এরকম সবল নিউক্লিয় বলের পাল্লা যেহেতু পরীক্ষাতে আসছে, এবং এইগুলো তোমাদের জন্য আমরা যে কোশ্চেনগুলো আনছি বেসিক্যালি আজকে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই বোর্ডে আসা কোশ্চেন, এবং বোর্ডের কোশ্চেনকে অ্যানালাইসিস করে হচ্ছে আজকে স্লাইডটা বানানো হয়েছে। সো দেখবা কি যেগুলো সব কোশ্চেনই বোর্ডে আসছে। সো যেটা হবে, এই কোশ্চেনটা যেহেতু আসছে যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত, তোমার সময় কিন্তু আসতে পারে মহাকর্ষ বলের পাল্লা কত। মনে রাখবো যে মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বলছে কোন বলের লব্ধি শূন্য হয়? কোন বলের লব্ধি শূন্য হয়? লব্ধি জিনিসটা কি? মানে আমি একটা জিনিসের উপরে বল প্রয়োগ করতেছি, ওই জিনিসটা আমার উপরে বল প্রয়োগ করতেছে। অথবা ধরো আমি তোমাদের একটা বুঝাই, যে একটা এই যে আমার কাছে একটা ধরো কিছু একটা আছে বস্তু, আমি এই বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি, ঠিক আছে? এখন আমি করব কি, ধরো এই দিক থেকে আমি ওর উপরে 10 নিউটন বল দিচ্ছি, আর এই দিক থেকে আমি ওর উপরে হচ্ছে 5 নিউটন বল দিচ্ছি। সো বল কিন্তু দুই সাইড থেকে সমান আসতেছে না। এটা যদি F1 হয়, তো F1 ধরো 10 নিউটন, আর এদিক থেকে F2 যাচ্ছে হচ্ছে 5 নিউটন, মানে অসম বল বা অসাম্য বল এটা। সো এক্ষেত্রে কিন্তু বস্তুটাকে এই দিক থেকে যেহেতু বেশি বল দেওয়া হচ্ছে, বস্তুটা কিন্তু এই দিকে সরে যাবে, ঠিক আছে? কিন্তু যদি আমি এই সাইড থেকেও 5 নিউটন বল না দিয়ে, আমি যদি হচ্ছে 5 নিউটন বল না দিয়ে আমি যদি এইখান থেকেও 10 নিউটন বল দিতাম, তাহলে কিন্তু দুই সাইডে হচ্ছে আমার ফোর্স সমান হয়ে যেত, এবং দুই সাইডে যখনই ফোর্স সমান হয়ে যাবে তখন লব্ধি হচ্ছে শূন্য হয়ে যায়, ঠিক আছে? কোনো লব্ধি বল থাকে না। কিন্তু আগের বার যখন এখানে 10 আর এখানে 5 ছিল, তখন লব্ধি ছিল হচ্ছে 10 - 5 মানে 5। কিন্তু এখন যখন দুই সাইডে বল সমান, তখন কিন্তু আর কোনো লব্ধি নাই, মানে লব্ধি 0 হয়ে যায়। তো কোন বলের ক্ষেত্রে হয় এটা?
সাম্য বলের ক্ষেত্রে যখন দুই সাইড থেকে বা দুইটা বস্তু একই বস্তুর উপরে দুই দিক থেকে সমান বল প্রয়োগ করা হয় বা সাম্য বল প্রয়োগ করা হয় তখন হচ্ছে লব্ধি শূন্য হয়। অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ। সাদাব বলছো এ, তারপরে বলছে মরিয়ম আক্তার জিম এ। আচ্ছা, অনেকে এ বলতেছো, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। এদিকে ইউটিউবেও সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, সব জায়গাতেই সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। আমি ক্লাস 9 মানে যারা এসএসসি 27 আসো এদের তো আমি অবিতে বলছি যে এরা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। তো এইখানে হচ্ছে আজকে ক্লাস নিতে এসেও দেখলাম যে তোমরা হচ্ছে অনেক সুন্দর করে পার্টিসিপেট করো, সবাই চেষ্টা করতেছো এবং এই চেষ্টাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আচ্ছা, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, তো তোমাকে বলছিলাম যে এই লাইফটা শেয়ার করতে। কেন বলছিলাম ভাইয়া? দেখো আমরা হচ্ছে এই যে পড়তেছি এখানে বা এখানে জিনিসগুলো শিখতেছি, এগুলো তো আমাদের ফ্রেন্ডদের সাথে নিয়ে আমরা শিখতে পারি, তাই না? আমরা যদি হচ্ছে এই ক্লাসটা যদি আমি পরে কখনো দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারবো? আমি হচ্ছে এটা কোথাও একটা শেয়ার করে রেখে দিলাম, তখন আমি দেখতে পারবো, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, ফ্রেন্ডদের সাথে একসাথে শিখতে পারো। তুমি একলাই শিখলে হবে বলো? সবাই একসাথে শিখলে ব্যাপারটা আরো মজা না? আমাদের 10 মিনিট স্কুলের মটোই হচ্ছে যে লার্ন টুগেদার, সবাই মিলে একসাথে শিখি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এমসিকিউটা কি আছে? কোন নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের কিরূপ পরিবর্তন হবে? সো আমরা ভরবেগের ফর্মুলা কি জানি? ভরবেগ বেসিক্যালি কি? ভরবেগ হচ্ছে ভাইয়া ভর আর বেগের গুণফল। মানে কোনো বস্তুর ভরকে যদি হচ্ছে তার বেগ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমি পাবো ভরবেগ। সো ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, এটা করলে আমি পাবো হচ্ছে কি এম ভি, ঠিক আছে? আচ্ছা, সো এখন একটা জিনিস দেখো, এই যে ভর আর বেগের মধ্যে যদি এই বেগকে আমি দ্বিগুণ করে দেই, 2v করে দেই, তাহলে আমার পরিবর্তিত ভরবেগ যেটা আসবে সেটা কি হবে? m ইন্টু 2v ইকুয়ালস টু কি 2mv। তো আগে ছিল হচ্ছে এটা mv এবং পরে হয়ে গেল হচ্ছে 2mv। তার মানে কত গুণ হয়ে গেল ভাইয়া? দ্বিগুণ হয়ে গেল। মানে আমি যদি বেগকে দ্বিগুণ করে দেই তাহলে কোনো বস্তুর ভরবেগও কি হবে? দ্বিগুণ হবে। বেগ বাড়লে ভরবেগও বাড়বে। সো ভরবেগ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এরপরটা কি ভাইয়া? একটা ভালো প্রশ্ন, একটা ম্যাথ। এতক্ষণ আমরা যা পড়ছি মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্ন ছিল, এবং এখন হচ্ছে একটা ম্যাথ চলে আসছে। সো আমি দেখবো যে এতক্ষণ তো তোমরা মোটামুটি ভালোই অ্যান্সার দিছো, ঠিক আছে? সো এখন দেখবো যে এই ম্যাথটার অ্যান্সার কে কে সঠিক দিতে পারো। আমাকে একটু ম্যাথটার অ্যান্সারটা দাও তো তোমরা, দেখি তো কে কে সঠিক অ্যান্সার করো। আমি একটু দেখি, কমেন্ট দেখি তোমাদের। এমসিকিউ 8 এর আনসার। আচ্ছা, ইমন আহমেদ লিখছো শেয়ার ডান। আচ্ছা হ্যাঁ, এটা তোমরা করতে পারো যে যে শেয়ার করছো আমাকে একটু জানাই দিও যে ভাইয়া শেয়ার করছি, ঠিক আছে? শেয়ার ডি লিখলেই হবে, তাহলে আমি বুঝবো যে শেয়ার করে ফেলছো, ঠিক আছে? আচ্ছা, আগে আমাকে এমসিকিউটার আনসার দাও, পরে হচ্ছে আমরা ওগুলো নিয়ে কথাবার্তা বলবো। বি বি এইটে বি অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, ইউটিউবের অ্যান্সারটা একটু আগে আসে, কারণ হচ্ছে অ্যালগোরিদমটা এইভাবে সেট করা। তো সো ফেসবুকে যারা আসো তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে আনসারটা দাও, আমি হচ্ছে দেখতেছি তোমাদের আনসারটাও। তোমাদের একটু সমস্যা হচ্ছে একটু পরে আসে আর কি। সো একজন বলছো সি, কে বলছো? আনাবিয়া জান্নাত। আচ্ছা ভাইয়া আরেকটু চেষ্টা করো। আচ্ছা হ্যাঁ, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছে। ইউটিউবে আমি দেখতেছি ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিচ্ছে, ফেসবুকেও দিচ্ছে। সবাই বলতেছে হচ্ছে বি, মানে হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড। এখন কথা হইলো এই যে 40 কেজি মিটার পার সেকেন্ড যে বলতেছো আনসার, এটা কেমনে আসে? সো এই ম্যাথটা বেসিক্যালি দুইটা ওয়েতে করা যায়। আমি হচ্ছে ইজিয়েস্টটা দেখাচ্ছি, আর আরেকটা যে ওয়ে আছে ওটা আমি বলে দিব, ঠিক আছে? দুইটা ওয়েই বলে দিব, যেহেতু এমসিকিউতে আসছে। সো আমরা তো একটু চালাকি করে তাড়াতাড়ি করে করবো, তাই না? আচ্ছা, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করি। প্রশ্নে কি বলছে? যে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি আমি বল প্রয়োগ করি তাহলে এর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এবং 2 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন কত? ঠিক আছে, 2 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন কত, এইটা বের করতে বলছে। আচ্ছা, মনে রাখবা একটা জিনিস, যে ভরবেগের পরিবর্তন হচ্ছে মূলত বেগের পরিবর্তন। মানে একটা বস্তুর ভর তো কখনো চেঞ্জ হয় না, সেই স্থির থাকলেও তার যে ভর থাকবে, সে গতিশীল থাকলেও তার ভর সেমই থাকবে। চেঞ্জ হয় হচ্ছে কি বেগ। সো বেগের পরিবর্তনটাই কিন্তু মূলত হচ্ছে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এখন একটা ফর্মুলা আছে এরকম, যেটা হচ্ছে কি, যে বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, বলের ঘাত ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন। আচ্ছা, আমি কেন এই ফর্মুলাটা লিখতেছি, এটা আমি আরেকভাবে করতে পারতাম, বাট আমি এইভাবে কেন লিখতেছি, কারণ এইভাবে করলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে।
এক্সামে যখন আসবে তোমাদের জন্য জিনিসটা করা ইজি হয়ে যাবে, টাইম কম লাগবে। কারণ আমাকে এখানে বলের কথা বলে দিছে, তো কত ভরের একটা বস্তু বলছে, 10 কেজি ভরের। সো এটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে এম, এবং এইখানে হচ্ছে আমার ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা আমার কাছে দেওয়া আছে এ। সো আমি এখানে বলের ঘাতের সূত্র কি ছিল, বলের ঘাত হচ্ছে কি এফ টি, এফ ইন্টু টি, মানে টি সময়ে কোনো বস্তুর উপরে যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে তার ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম ইন্টু ডেল ভি, অথবা এম ভি মাইনাস এম ইউ, যেভাবে ইচ্ছা লিখতে পারো। তো আমি হচ্ছে এই জিনিসটা বের করবো। আমি কোন জিনিসটা বের করব, আমি হচ্ছে এই জিনিসটা বের করতে যাচ্ছি, যে আমার হচ্ছে ভরবেগের পরিবর্তনটা কত, এইটা বের করতে যাচ্ছি নাকি। সো এইটা যদি বের করতে চাই তাহলে আমি জাস্ট এফটিটা বের করলে কিন্তু হবে। সো এফটি কি ভাইয়া, এফ হচ্ছে এম এ, সো এম ইন্টু এ, আর টি তো টি ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু ডেল ভি। সো আমি যেহেতু এটা বের করবো, সো এটা আমি লেফট সাইডে নিয়ে আসি। সো এম ডেল ভি ইকুয়ালস টু এম, বস্তুর ভর কত, বস্তুর ভর হচ্ছে 10 কেজি। ত্বরণ কত বলছে, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো 2, অ্যান্ড সময় কত, সময় হচ্ছে 2 সেকেন্ড। সো 2 ইন্টু 2 হচ্ছে 4, 4 ইন্টু 10 হচ্ছে 40। সো 40 কেজি মিটার পার সেকেন্ড। এই যে ইউনিটটা হচ্ছে কিন্তু ভরবেগের ইউনিটটা দিতে হবে, কারণ ভরবেগের পরিবর্তন মানে কি, ভরবেগ থেকে ভরবেগ বিয়োগ করতেছি। সো ভরবেগ থেকে ভরবেগ বিয়োগ করলে আলটিমেটলি কি, যে ইউনিটটা থাকবে ওই ইউনিটই তো থাকতেছে, তাই না? সেম জিনিস দুটো থেকে দুটো বিয়োগ করলে, সো কেজি মিটার পার সেকেন্ড, তার মানে আনসার হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড। সো সবাই কারেক্ট আনসার দিচ্ছে, ইউটিউবে অনেক মানুষ আনসার দিচ্ছে সঠিক আনসার, ফেসবুকে বহুত মানুষ সঠিক আনসার দিচ্ছে। অনেকে মাত্র জয়েন করতেছো, যারা জয়েন করতেছো তারা হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিব। আমরা হচ্ছে শেয়ার করা হয়ে গেলে আমরা লিখবো যে শেয়ার করে ফেলছি ভাই, বা শেয়ার ডান, ঠিক আছে? আচ্ছা, সো অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছে। তো আমরা পরের এমসিকিউটাতে যাই। পরে আমাদেরকে বলছে যে স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়। স্প্রিং নিক্তি দ্বারা হচ্ছে বস্তুর ওজন পরিমাপ করা হয়, মনে রাখবো কি পরিমাপ করা হয়, ওজন। আর এই ওজনকে আবার আমরা বলি হচ্ছে অভিকর্ষজ বল। ওজন হচ্ছে অভিকর্ষজ বল, মানে অভিকর্ষজ ত্বরণের জন্য যে বল ক্রিয়া করে সেটাই কিন্তু ওজন, ডব্লিউ অথবা হচ্ছে ওজন। এই ওজন পরিমাপ করা হয় কি দিয়ে, স্প্রিং নিক্তি দিয়ে। ঠিক আছে ভাইয়া, সবাই বুঝতেছি? আচ্ছা, সো এর পরের এমসিকিউ কি আছে, না পরে হচ্ছে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা সামনে, খুব টেনশন, খুব প্যারা খাচ্ছ। সো হাফ ইয়ারলি পরীক্ষার এই টেনশন, এই চিন্তা দূর করার জন্য 10ms কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে একটা ফ্রি লাইভ ক্লাস, মানে ফ্রি কোর্স, ঠিক আছে? এবং এই ফ্রি কোর্সটাতে কি কি পাবা তোমরা, ফ্রি কোর্সটাতে পাবা হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসতে পারে এমন অনেক প্রশ্নের সমাধান, এবং হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2টা করে ওয়ান শট লাইভ ক্লাস। কি কি সাবজেক্ট, 6টা সাবজেক্ট টোটাল, যেগুলো আমাদের অনলাইন ব্যাচে পড়ানো হয় ওগুলার 6টা সাবজেক্টের 2টা করে ওয়ান শট রিভিশন ক্লাস পাবা, এবং হচ্ছে তোমাদের স্পেশাল সাজেশন দেওয়া হবে এক্সামের জন্য, রেকর্ডেড ক্লাস থাকবে, সাথে হচ্ছে দাগানো বই থাকবে। ভাই দাগানো বই জিনিসটা না অনেক ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্সে কি হয়, তোমার হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনও আসে, আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আসে। সো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তুমি যদি হচ্ছে আনসার করতে চাও তাহলে হচ্ছে তোমাকে বইয়ের লাইন বাই লাইন সুন্দর করে পড়তে হবে। সো আমরা এখান থেকে যেটা করছি, বইতে তোমাদের স্পেশাল লাইনগুলো বা যেগুলো পরীক্ষাতে আসে ইম্পর্টেন্ট লাইন, ওগুলো সব মার্ক করে দিছি। সো ওই লাইনগুলো যদি তুমি পড়তে পারো তাহলে হচ্ছে এমসিকিউতে আটকানোর কোনো চান্স নাই। সো এই জন্য দাগানো বইটাও কিন্তু আমরা দিচ্ছি। সো এই কোর্সটাতে তোমরা হচ্ছে ফ্রি কোর্স এটা, সো এটাতে এনরোল করতে পারো, এবং এটাতে এনরোল করার জন্য তোমরা হচ্ছে 16910 এই নাম্বারে কল দিলে ডিটেইলস জানতে পারবা কিভাবে কোর্সটা এনরোল করতে হবে, কিভাবে কি করতে হবে, ওরা তোমাকে সবকিছু বলে দিবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নটা, এটা সবাই পারবা, আমি হচ্ছে এটা আনসার বলবো না, তোমরা আমাকে আনসার বলবা। এখানে বলছে নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে। আমি অলরেডি এটার বেসিক বুঝাইছি এর আগে একটা এমসিকিউতে। সো আশা করি তোমরা আমাকে এটার এমসিকিউটা মানে আনসারটা বলবা। আমাকে একটু আনসারটা বলো তো ভাই তাড়াতাড়ি। আরে জোস, আমার হচ্ছে ইউটিউবের থেকে প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার দিচ্ছে সামিহা বলতেছে সি, মৃদুল মনি বলতেছে সি, তারপরে হচ্ছে ইসরাত জাহান বলতেছে সি। ফেসবুকের মানুষজন একটু কমেন্ট করো তাড়াতাড়ি। আচ্ছা, ফেসবুকের মানুষজন কমেন্ট করতেছে, বাট ফেসবুকের কমেন্ট একটু স্লো আসতেছে। আচ্ছা সমস্যা নাই, জাহানারা চৌধুরী বলতেছে সি। আচ্ছা
ফেসবুক থেকেও আমি সি পাচ্ছি, ম্যাক্সিমাম কোশ্চেনের আনসার সি পাচ্ছি, মানে ম্যাক্সিমাম মানুষের কমেন্ট থেকে সি পাচ্ছি। তার মানে হচ্ছে কি পৃথিবী আর বই এই দুইটার মধ্যে অভিকর্ষ বল ক্রিয়েট করে, রাইট? কারণ আমি বলছিলাম যে দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ হয় ওই আকর্ষণটা হবে হচ্ছে মহাকর্ষ, কিন্তু ওই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় তাহলে তখন ওই আকর্ষণটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। সো এইখানে যেহেতু একটা বস্তু পৃথিবী স্পেসিফিক ভাবে বলে দিছে, দ্যাটস ওয়াই অভিকর্ষ হচ্ছে পৃথিবী আর বইয়ের মধ্যে যে আকর্ষণ বল সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই সঠিক আনসার দিছো। এরপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন বলছে যে কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না। মানে ধরো এই যে আমি যে হাঁটতেছি, এটা কি কখনো চিন্তা করতেছো যে খালি পায়ে যখন আমরা হাঁটি আমাদের তো পড়ে যাওয়ার কথা, আমরা পড়ে যাই না কেন? ঠিক আছে, একটা প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া আমরা হাঁটতেছি আমরা পড়ে যাই না কেন? দেখবা আমাদের পায়ের পাতার তলায় একটা খাঁজ থাকে, ছোট খাঁজ, এবং ওই খাঁজের কারণে হচ্ছে বা ফাঁকার কারণে হচ্ছে আমাদের সাথে যে আমরা যে পৃষ্ঠে হাঁটি ওই পৃষ্ঠের একটা ঘর্ষণ থাকে, এবং এই ঘর্ষণটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। কি ঘর্ষণ ভাইয়া? স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের কারণে হচ্ছে মানে আমরা পিছলে পড়ে যাই না হাঁটার সময় অথবা দৌড়ানোর সময়, আমরা হচ্ছে পিছলে পড়ে যাই না। কিসের কারণে? স্থিতি ঘর্ষণের কারণে। ঠিক আছে, এবারও ইউটিউব থেকে আমি আগে এক সঠিক অ্যান্সার পাচ্ছি। মিতুল বলছে সি, তারপরে হচ্ছে ইলমা বলছে সি, তারপর আয়েশা আক্তার বলতেছে সি, ফেসবুক থেকেও পাচ্ছি। জোস, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এর পরের এমসিকিউটাতে যাই। আচ্ছা, পরে হচ্ছে তোমাদের জন্য আমাদের এই যে তোমাদের একটা গ্রুপ আছে না, ক্লাস 9 সুপার স্টুডেন্টস গ্রুপ, যেই গ্রুপে এখন মেম্বার হচ্ছে এখানে কম দেখাচ্ছে, আমি কিছুক্ষণ আগে দেখছি মেম্বার হচ্ছে 26,000-এর উপরে, 26,700 মেম্বার, মানে 26,700 মানুষ এই যে এসএসসি 27 ব্যাচের আমাদের সাথে কিন্তু আছে অলরেডি। ঠিক আছে, এখানে আমরা অনেক সময় অনেক কিছু প্রোভাইড করি ফ্রিতে। সো দেখবা এখানে কি কি থাকতেছে, সিকিউ লাইভ ক্লাস। ঠিক আছে, তুমি যে এই যে আজকে যে এমসিকিউ ক্লাসটা করতেছো না, এটার উপরে একটা সিকিউ লাইভ ক্লাস হবে। এসকিউ সলিউশন, তোমাদের নতুন যে কারিকুলাম আসছে এই কারিকুলামে তোমাদের এসকিউ অথবা শর্ট কোশ্চেন ইনক্লুড করা হয়েছে, এইটা নিয়েও কিন্তু আমরা ক্লাস নিব, এবং এইটা নিয়ে কিভাবে ভালো করা যায়, কিভাবে হচ্ছে পড়লে তুমি পরীক্ষাতে এগুলো নিয়ে আর আটকাবা না, ওগুলো আমরা বলবো। দেন হচ্ছে ডাউট সলভ লিঙ্ক, আমরা 24 ঘন্টার জন্য তোমাদের জন্য একটা ডাউট থ্রেড ওপেন করব, এবং ওই ডাউট থ্রেডে তোমরা হচ্ছে তোমাদের যাবতীয় সব কোশ্চেনের আনসার পাবা যেগুলো হচ্ছে তোমরা করবা। ঠিক আছে, আচ্ছা, টিপস অ্যান্ড ট্রিক্স তো আমরা শেয়ার করি, আজকে ক্লাসেও তোমাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে। আজ কয়েকটা অলরেডি আমি বলে দিছি যে এই কোশ্চেনের সাথে রিলেট করে আরেকটা কোশ্চেন কিভাবে আনসার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনি ফেসবুকের স্টুডেন্টদের লাইক করেন না। না, ব্যাপারটা মোটেও এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্টারনেটের অ্যালগোরিদম এরকম যে হচ্ছে ইউটিউব থেকে সবকিছু একটু ফাস্ট আসে, ফেসবুক থেকে একটু কম আসে। ঠিক আছে, সো এটা কোনো ইস্যু না, আমি সবাইকেই লাইক করি, কোনো সমস্যা নেই। তোমরা হচ্ছে তাহলে ইউটিউবকে হারাই দাও, তোমরা সবাই আগে আগে রেসপন্স করো, ইউটিউবকে হারাই দাও। ঠিক আছে, আচ্ছা, ইটস রাজদীপ এখনো আনসার দিয়ে যাচ্ছে, সাবাস। এরপরে হচ্ছে আমাদের পরের কোশ্চেনটা বলছে যে ঘর্ষণ সহগের একক কোনটি। আচ্ছা, এইটা আমাকে একটু বলো তো, এই কোশ্চেনটা একটু চিন্তার ব্যাপার আছে, মানে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার কয়জন দেয় আমি একটু দেখি। ঘর্ষণ সহগের একক কোনটি? নিউটন, জুল, কেজি, একক নেই, দেখি। আচ্ছা, ফাহমিদা অলরেডি বলে দিছে আনসার, গুড ফাহমিদা। আচ্ছা, একজন লিখছে ভাই আমরা তো ফার্স্ট ইয়ার, সমস্যা নাই, তুমি ফার্স্ট ইয়ার হইলে তো তোমার, আচ্ছা না ফার্স্ট ইয়ার হলে তো তোমাদের জন্য এটা না, যারা এসএসসি 26 আসো তারা এই ক্লাসটা দেখতে পারো। এসএসসি 26 এসএসসি 27 দুজনের জন্য এটা সেম ওয়েতে হচ্ছে উর্দি, দুজনের জন্য এটা ভালো। আচ্ছা, ডি 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 একক নেই। আচ্ছা ঠিক আছে, তো ঘর্ষণ সহগের হচ্ছে একক নেই, এইটারও আমি ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে সঠিক অ্যান্সার পাইছি। কেন একক নেই? কারণ হচ্ছে বেসিক্যালি কোনো বস্তুর, ধরো একটা বস্তু যার ওজন হচ্ছে ডব্লিউ, এই বস্তুর উপরে যখন আমি ঘর্ষণ বল বের করতে যাব, সো এই ঘর্ষণ বলকে হচ্ছে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো ছোট হাতের এফ ইকুয়ালস টু হচ্ছে ও বস্তুর ওজন ইনটু বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক অথবা ঘর্ষণ সহগ। সো আমি যখন এই ঘর্ষণ সহগটা বের করব, ঠিক আছে, এই ঘর্ষণ সহগটা যখন বের করব তখন আমি কি করি, বেসিক্যালি আমি হচ্ছে এফ কে ডব্লিউ দিয়ে ভাগ করে দিই, রাইট? সো দেখো একটা জিনিস, এফ হচ্ছে ঘর্ষণ বল, তো যে কোনো বলের একক হচ্ছে কি? নিউটন। আবার হচ্ছে ওজন হচ্ছে এক ধরনের বল, সো ওজনের একক কি? নিউটন। সো নিউটন নিউটন ক্যান্সেল, নিউটন নিউটন ক্যান্সেল হয়ে গেলে কোনো ইউনিট থাকে না, দ্যাটস ওয়াই ঘর্ষণ সহগের কোনো একক নাই। কনফিউশন ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি যে কেন একক নাই? একক নাই মুখস্থ করলে ভুলে যাব পরীক্ষার সময়, যখন হচ্ছে এটা দেখবো তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা আসলে একক কেন নাই। ঠিক আছে, অনেকে বলতেছে আমার কমেন্ট চোখে পড়ে না। আচ্ছা
সবার কমেন্ট দেখতে পারবো কিভাবে বলো? ক্লাসটা তো শেষ করতে হবে আমার। আচ্ছা, এরপরে বলছে সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ? ঠিক আছে, সাইকেলের চাকার গতি কোন ধরনের উদাহরণ? ভাই একটু চিন্তা করো তো, যে একটা সাইকেল যদি হচ্ছে রাস্তায় চলতে থাকে, ঠিক আছে, সো এই যে হচ্ছে একটা সাইকেল ধরে নিলাম, এই হচ্ছে একটা সাইকেল, এর হচ্ছে সাইকেলের সিট, ঠিক আছে, এই হচ্ছে সাইকেল অ্যান্ড এইটা হচ্ছে সাইকেলের পেছনের চাকা। সো এই হচ্ছে আমার সাইকেল। এখন এই সাইকেলটার চাকা তলের পৃষ্ঠের সাথে, আমি একটু পৃষ্ঠে এটা একটু ছোট জায়গা হয়ে গেছে, সো বড় চাকা, পৃষ্ঠের সাথে কিন্তু এটা সরাসরি কি হয়, কানেক্টেড থাকে। সো পৃষ্ঠের সাথে কানেক্টেড থাকে। সো এখন চাকাটা ঘুরতেছে, সাথে আবার পৃষ্ঠের সাথে কানেক্টেডও আছে। এই ধরনের ঘর্ষণকে আমরা কি ঘর্ষণ বলি? আমরা বলি হচ্ছে আবর্ত ঘর্ষণ, ঠিক আছে, যেটা বৃত্তাকার পথে কোনো তলের উপরে গড়িয়ে গড়িয়ে চলে অথবা ঘুরে ঘুরে চলে, এই টাইপের ঘর্ষণকে আমরা কি ঘর্ষণ বলি ভাইয়া? আবর্ত ঘর্ষণ বলি, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস ওয়াই সাইকেলের যে চাকার গতি এটা হচ্ছে আবর্ত ঘর্ষণের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি একটা প্রথম আমাদের বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউতে। বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউগুলো আসলে কি? বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউগুলো হচ্ছে যেই এমসিকিউগুলোতে 3টা অপশন তোমার কাছে থাকে এবং এইখান থেকে তোমাকে হচ্ছে যে কোনো 3টাও আনসার হইতে পারে বা যে কোনো 2টা আনসার হইতে পারে, ভাগ ভাগ করে হইতে পারে। তোমার সবসময় মনে রাখবা যে ভাইয়া এই টাইপের এমসিকিউগুলো আনসার করার সময় কিভাবে অ্যাপ্রোচ করবা। অ্যাপ্রোচ করবা হচ্ছে যে 3টা যে অপশন থাকবে ওই অপশন 3টা থেকে বাদ দেওয়ার, মানে চেষ্টা করবা যে বাদ দেওয়া যায় কোনটাকে। কারণ হচ্ছে সবগুলো যদি আনসার হয়ে যায় তাহলে তো হইলই। এইদার যদি এরকম হয় যে একটা বাদ বা 2টা বাদ, তখন কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এইগুলোর জন্য প্রথমে হচ্ছে এই অপশনগুলো ভালো করে খেয়াল করব, তারপরে এই অপশনগুলো খেয়াল করব, ঠিক আছে। তো এখানে কি বলছে যে পশ্চাৎ বেগ পাওয়া যাবে কার কার ক্ষেত্রে? নৌকা আছে অপশনে, দেন হচ্ছে বন্দুক আছে অপশনে, আর হচ্ছে রকেট আছে অপশনে। সো পশ্চাৎ বেগ মানে কি? মানে একটা বস্তুকে যদি হচ্ছে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় অথবা একটা বস্তু থেকে, ধরো বন্দুকের কথা যদি বলি, বন্দুকের কি হয়? পশ্চাৎ বেগ থাকে না। পশ্চাৎ বেগ মানে হচ্ছে বন্দুক থেকে যখন গুলি বের হয়ে যায় তারপরে হচ্ছে বন্দুকটা আবার পিছনের দিকে একটু সরে আসে, ঠিক আছে। মানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের যে ব্যাপারটা পড়ছিলাম না আমরা, নিউটনের তৃতীয় সূত্র কি ছিল? নিউটনের তৃতীয় সূত্র ছিল যে মানে যে কোনো ক্রিয়াশীল বলেরই সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল থাকে, ঠিক আছে। সো F1 ইকুয়ালস টু মাইনাস F2। সো এই মানে প্রত্যেকটা জিনিস এখানে যারা যারা আছে, নৌকা, বন্দুক এবং রকেট, 3টার ক্ষেত্রে কিন্তু হচ্ছে পশ্চাৎ বেগ পাওয়া যাবে। কারণ রকেট যখন উপরের দিকে উড়া শুরু করে নিচের দিকে একটা ধাক্কা দিয়ে যায়। সো ওই যে রকেটের ধাক্কাটা, এটাও কিন্তু এক ধরনের পশ্চাৎ বেগ, ঠিক আছে। সো এই যে পশ্চাৎ বেগের অপশনের জন্য কিন্তু আমার 3টাই সঠিক। তার মানে কি? রকেট, বন্দুক এবং হচ্ছে নৌকা, 3টার জন্যই পশ্চাৎ বেগ পাওয়া যাবে। নৌকা থেকে যখন আমরা লাফ দেই, নৌকা কিন্তু দূরে পিছনের দিকে একটু সরে যায়, ঠিক আছে। সো এই যে 3টার ক্ষেত্রে কিন্তু পশ্চাৎ বেগ আমরা পাবো। আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, 14 ডি হবে, 14 ডি হবে। সামিহা আবারও সঠিক অ্যান্সার দিচ্ছে। আমি এই পর্যন্ত সামিহাকে দেখছি সবগুলো কোশ্চেন সঠিক অ্যান্সার দিচ্ছে। ইটস রাজদীপ সঠিক অ্যান্সার দিচ্ছে, সাদাব সঠিক অ্যান্সার দিচ্ছে, রোকেয়া আক্তার সঠিক অ্যান্সার দিচ্ছে। ওয়েল, সো শেষ। এর পরের এমসিকিউটা কি আছে? পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এটা স্পেলিং মিস্টেক আছে, অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক উচ্চতার উপর নির্ভর করে। দেখো, উচ্চতার উপর তো অভিকর্ষ ত্বরণ অবভিয়াসলি নির্ভর করে, তার মানে 3 নাম্বারটা তো সঠিক অবশ্যই। এখন আমার কাজ হচ্ছে যে 1 এবং 2 থেকে দুটোই হবে নাকি যে কোনো একটা বাদ যাবে, কোনটা বাদ যাবে এটা বের করে ফেলা। কিভাবে বের করবো ভাইয়া? দেখো, অভিকর্ষ ত্বরণ কোথায় বলছে? পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়। এইখানে একটা কনসেপচুয়াল জিনিস তোমাকে বুঝতে হবে বা জানতে হবে, সেটা হচ্ছে কি, দেখো আমি এটা একটু বুঝাই সময় নিয়ে। আমরা বেসিক্যালি পৃথিবীর পৃষ্ঠে আছি। কোথায় আছি? পৃথিবীর পৃষ্ঠে। সো আমি হচ্ছে যদি এটাকে পৃথিবী কল্পনা করি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আমরা কিন্তু থাকি এইখানে। এই যে আমরা যারা মানুষ আছি তারা হচ্ছে এইখানে আছি, ঠিক আছে। সো পৃথিবীর পৃষ্ঠে আছে, মানে কেন্দ্র থেকে এই যে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে বেসিক্যালি পৃথিবীর ব্যাসার্ধ অথবা আর, যার একটা ভ্যালু আছে। ভ্যালু হচ্ছে কত? 6.4 × 10⁶ মিটার, ঠিক আছে। আচ্ছা, সো কাহিনী হইল আমরা আছি কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। আমাদেরকে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, মানে আমি পৃষ্ঠ থেকে আরো আর পরিমাণ যাচ্ছি, ঠিক আছে, আরো আর পরিমাণ যাব, এইখানে চলে আসবো। তো যখন আমি এইখানে চলে আসবো তখন আমার অভিকর্ষ ত্বরণ কেমন হবে? সো আমি জানি পৃথিবী পৃষ্ঠে এই জায়গাতে অভিকর্ষ ত্বরণ যদি বের করি তাহলে G = হচ্ছে কি সূত্র? Gm/r²। তাহলে ভাইয়া আমি যখন আরো আর উচ্চতায় যাব তখন ফর্মুলাটা কেমন হবে? তখন কি চেঞ্জ হয়ে যাবে না জিনিসটা?
তখন এই জিটা হয়ে যাবে কি জি প্রাইম। সো জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর জায়গায় এখানে কি হবে আর, কারণ এইটুকু আর তো আসেই, সাথে আমি আরো এতটুকু উপরে যাচ্ছি। সো আমার টোটাল আর প্লাস আর হোল স্কোয়ার হচ্ছে। সো জি প্রাইমের ভ্যালুটা কত হবে? জি প্রাইমের ভ্যালুটা হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই 2r স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই 4r স্কোয়ার। সো একটু খেয়াল করি, এইখানে হচ্ছে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, এখানে জি প্রাইম ইকুয়ালস টু জি এম বাই 4r স্কোয়ার। এখন আমাকে অপশন মানে কি ছিল যে 1/4, তাহলে কি আমার 1/4 হয়ে যাচ্ছে না? মানে আমি যদি একটু এটাকে একটু আলাদা করে লিখি, যে 1/4টাকে আলাদা করে লিখি অ্যান্ড হচ্ছে জি এম বাই আর স্কোয়ারটাকে আলাদা করে লিখি, তাহলে জি এম বাই আর স্কোয়ারটাই তো মূলত হচ্ছে আমার জি, তাই না? এটাই তো হচ্ছে আমার জি। তার মানে জি প্রাইম হচ্ছে 1/4 ইন্টু জি। তার মানে পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ সেটার 1/4 হয়ে যাবে, রাইট? তো যেহেতু 1/4 হয়ে যাবে, তার মানে এইটাও সঠিক। এবং বলছে যে 2 নম্বরে বলছে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক হইতো, কখন হইতো? যদি পৃষ্ঠে থাকতো। এটা তো আর পৃষ্ঠে নাই, পৃষ্ঠ থেকে আরো ব্যাসার্ধের সমান উচ্চতা চলে গেছে। সো ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক আর হবে না। সো 1 আর 3 মানে হচ্ছে সি। সো সি। আচ্ছা, এরপরে বলছে যে বিকর্ষণধর্মী বল কোনটি? এইটা ওই যে বলছিলাম না, অপশন বাদ দেওয়া শিখতে হবে। সো এই যে মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল বেসিক্যালি কি? কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে বস্তুর মহাকর্ষ বল। তো আমাকে বলছে বিকর্ষণ বল কোনটা, তাহলে মহাকর্ষ বল তো আকর্ষণ বল, সো মহাকর্ষণ বল তো হবে না, তাহলে বাকি দুইটা মানে চৌম্বক বল আর তড়িৎ চুম্বক বল, এরা হচ্ছে বিকর্ষণধর্মী বল 2 আর 3। কারো কোনো কনফিউশন আছে? যা যা পড়াইছি বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? একজন বলতেছে ভাইয়া নোট নিব। অবভিয়াসলি নোট নিবা, কারণ হচ্ছে এই যে এগুলা জিনিস পড়াচ্ছি, এগুলা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলা তুমি যদি হচ্ছে নোট করে রাখো, পরেও কাজ করতে মানে কাজে লাগবে। আর তাছাড়া তুমি হচ্ছে স্লাইডটা পেয়ে যাবা, যদি লাইভটা শেয়ার করে দাও, তোমার মেসেঞ্জারটা খোলা রাখবা, তুমি হচ্ছে স্লাইডটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা ম্যাথ করব। এই ম্যাথটা করার আগে, যেহেতু একটা বড় ম্যাথ, সো আমি একটু তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নেই, তোমাদের দেখি কি কমেন্ট করতেছো। একজন বলছে যে ভাইয়া আপনার, আচ্ছা সো আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আমি নোট করে রাখছি, গুড, শাবাশ। আচ্ছা, তো সবাই এতটুকু যা পড়াইছি, যে কয়টা এমসিকিউ সলভ করলাম আমরা? 16টা এমসিকিউ সলভ করলাম। তো সবাই এগুলো তো বুঝতে পারছি, ভাই না? কারো তো কোনো সমস্যা নাই? সমস্যা কি আছে? আচ্ছা, যে স্মৃতিকে দেখতে পারতেছি, যে স্মৃতি এখন আনসার দিচ্ছে। কোনটার আনসার দিচ্ছ ভাইয়া? এইটার? আচ্ছা ঠিক আছে, নাম্বার তোমরা একটু নাম্বারটা লিখে আনসারটা করবা, ঠিক আছে? কারণ দেখা যায় যে একই আনসার অনেকগুলো কোশ্চেনে চলে আসে, তো আমার বুঝতে একটু সমস্যা হয়। ফাহিম শেখ বলছে ভাইয়া আমার নাম বলো। আচ্ছা বললাম ভাইয়া তোমার নাম। ভাইয়া আপনি আমার আনসার দেখেন না। তাসনিয়া খানম, আমি দেখছি তোমার আনসার ভাইয়া। আচ্ছা, সবার আনসার দেখছি, সমস্যা নাই। ভাইয়া আপনি ইউটিউবে যারা আনসার, নুহাস লিখছে ভাইয়া আপনি ইউটিউবে যারা আনসার দেখতেছে তারা দেখেন না, আমাদেরটা দেখতেছেন না। আচ্ছা, না তোমাদেরটা দেখি তো আমি। আচ্ছা, তাসনিয়া বলছে ভাইয়া আপনি আমার আনসার দেখেন না কেন? দেখছি, সবার আনসার দেখছি। তো সবাই হচ্ছে, আমি এই যে তোমার সাথে কথা বলতেছি, একটু ব্রেক দিলাম আর কি, ছোট করে 2 মিনিটের মতো। তাতে হচ্ছে এই যে এতক্ষণ আমরা পড়লাম, তো তোমাদের তো একটু পড়লেই হচ্ছে অস্বস্তি লাগে, সো যাতে একটু ফ্রেশ হয়ে যাও। এরপরে হচ্ছে আমরা বেসিক্যালি এই ম্যাথটা করবো। এই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এটা 5 স্টার একটা ম্যাথ, একদম 5 স্টার। এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে, অনেক বেশি আসে, ঠিক আছে? যারা হাফ ইয়ারলি দিবা, পরীক্ষা দেওয়ার পরে ভাইয়াকে বলবা যে ভাইয়া এই ম্যাথটা আসছে, ঠিক আছে? ভাইয়াকে থ্যাঙ্কস দিয়ে যেও। আচ্ছা, সো এইখানে বলছে যে বস্তুদ্বয়ের মিলিত বেগের মান কত? দুইটা বস্তু, একটা বস্তু হচ্ছে এ বস্তু, একটা বস্তু হচ্ছে বি বস্তু, এবং কি কি ইনফরমেশন তোমার কাছে দেওয়া আছে এইটা একটু দেখো। তোমার কাছে ইনফরমেশন দেওয়া হচ্ছে একটা বস্তুর ভর দেওয়া আছে 4 কেজি। সো ধরো আমি এটা এ বস্তু, তো এটাকে আমি M1 ধরতেছি। সো আমার কাছে M1 দেওয়া আছে 4 কেজি। তারপরে হচ্ছে বি বস্তুর ভর M2 দেওয়া আছে 6 কেজি। এই বস্তুর বেগ দেওয়া আছে E1 12 মিটার পার সেকেন্ড, আর এই বস্তুর বেগ দেওয়া আছে U2 যেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এতটুকু ইনফরমেশন হচ্ছে তোমার কাছে ভাইয়া দেওয়া আছে। এবং আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা অনেকেই মিস করে যাবে পরীক্ষার হলে, সেটা হইলো কি যে এই বস্তুটা এই দিকে যাচ্ছে আর এই বস্তুটা এই দিকে আসছে, মানে তাদের দিক ডিফারেন্ট, তাদের দিক হচ্ছে ভিন্ন। অনেকে আনসার দিয়ে ফেলতেছে, এটার আনসার দিচ্ছ?
আচ্ছা এইটা হচ্ছে কি দিক ভিন্ন। সো দিক যেহেতু ভিন্ন আর বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগ কি রাশি ভাইয়া? বেগ হচ্ছে ভেক্টর রাশি। সো যেহেতু বেগ ভেক্টর রাশি এর ক্ষেত্রে কিন্তু দিকটা ইম্পর্টেন্ট। সো যেহেতু দিক ইম্পর্টেন্ট, তুমি কারো যদি দিক পজিটিভ ধরে নাও, ধরো আমি ধরে নিচ্ছি যে এই দিকটার থেকে এই দিকে যাচ্ছে, এইটা হচ্ছে পজিটিভ। সো এর বেগ যদি পজিটিভ হয় তাহলে এর বেগ হবে হচ্ছে নেগেটিভ। সো ফর্মুলাটা কি ছিল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রের ফর্মুলা? m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, রাইট? কিন্তু এখানে কি বলছে দেখো, মিলিত বেগ। তার মানে হচ্ছে সংঘর্ষ যখন হবে এই দুটা বস্তুর মধ্যে, সংঘর্ষের পরে তোমার হচ্ছে যে এই যে আমার v1 আর v2, এই v1 আর v2 সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে আমি দুজনকে মিলে একসাথে লিখতে পারি, v1 আর v2 দুজনকে আমি v লিখতে পারি। কি লিখতে পারি? v লিখতে পারি। সো ফর্মুলাটা তাহলে এখন কেমন দাঁড়াইলো? m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়ালস টু v কমন, সরি আমি একটু তোমাদের স্কিপ করলে তোমরা বুঝবা না। সো m1 v প্লাস হচ্ছে m2 v, আমি যেহেতু vটা বের করবো সো এই লাইনটাকে আমি এই পাশে লিখবো। সো m1 v প্লাস হচ্ছে m2 v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2। সো এখন আমি বের করব বেগ। সো আমি এইখানে লিখতেছি v ইকুয়ালস টু হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আচ্ছা এখন ঝামেলাটা কোথায় করবে ম্যাক্সিমাম মানুষ, সেটা হচ্ছে আমি কিন্তু একটা জিনিস বলছিলাম যে এই বেগটা হচ্ছে নেগেটিভ ধরতে হবে। সো যেহেতু একটাকে পজিটিভ ধরছি, সো এইটা এই যে u2 যে ভ্যালুটা এটা হচ্ছে -4 মিটার পার সেকেন্ড হবে। কি হবে? -4 মিটার পার সেকেন্ড। এরপরে তুমি ভ্যালুগুলো পুট করবে এখানে। সো m1 হচ্ছে আমার কত? এ বস্তুর ভর 4 কেজি। সো 4 ইন্টু u1 তো পজিটিভ, সো 12 প্লাস হচ্ছে m2 কত? 6 ইন্টু u2 হচ্ছে কত? -4, রাইট? -4 ডিভাইডেড বাই হচ্ছে 12, সরি 12 না, m1 হচ্ছে কত? 4 প্লাস m2 হচ্ছে কত? 6। সো এইখানে উপরে আসবে আমার হচ্ছে 24 আর নিচে হচ্ছে 10। এটা ডিভাইড করলে আমি পাবো হচ্ছে 2.4 মিটার পার সেকেন্ড। তার মানে আমার যে মিলিত বেগ অথবা এই দুটা বস্তুর সংঘর্ষের পরে যে বেগে তারা চলবে সেই বেগটা হচ্ছে কত? 2.4 মিটার পার সেকেন্ড। তোমরা কি আনসারটা দিছো কেউ? আচ্ছা জান্নাতুল আল মাওয়া বলছো অনেকজনকে শেয়ার করছে। ঠিক আছে, শেয়ার করতে থাকো, আমি ক্লাস শেষে দেখবো যে সবচেয়ে বেশি শেয়ার করছে তারা হচ্ছে আমি টি শার্টটা গিভঅ্যাওয়ে করে দিব, সমস্যা নেই। সো অনেকেই বলতেছে আনসার হচ্ছে এ, মানে 2.4 মিটার পার সেকেন্ড, যেটা আমরা বের করছি। ঠিক আছে, সবসময় মনে রাখবা ভাইয়া এই টাইপের ম্যাথগুলা পরীক্ষায় আসার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলরেডি ভাইয়া 5 স্টার দিয়ে দিছি। সো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এই ম্যাথগুলা একটু প্র্যাকটিস করবা, বা এই টাইপের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবো। আচ্ছা, আর টি শার্ট অনেকে জিজ্ঞেস করতেছো টি শার্ট কিভাবে পাবো? টি শার্ট হচ্ছে আমি লাইভের শুরুতেই বলছি যে সবচেয়ে বেশি শেয়ার করবে, আমি দেখবো লাইভের শেষে যে সবচেয়ে বেশি শেয়ার করছে তাকে হচ্ছে আমি টি শার্টটা দিব। মানে টি শার্টটা আজকে অ্যানাউন্স করবো, এরপরে হচ্ছে আমাদের টিম থেকে তোমার অ্যাড্রেসে তোমাকে টি শার্টটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো লাইভে যে সবচেয়ে বেশি শেয়ার করবে তার জন্য টি শার্টটা থাকবে। আচ্ছা, সো এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছি আই গেস, যেহেতু অনেকে সঠিক অ্যান্সার অলরেডি দিয়ে দিছে। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে যে মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিকে যাবে। সো এই টাইপের কোশ্চেন, এটা কিন্তু ওইটার সাথে রিলেটেড, মানে সেম কোশ্চেনের দুইটা পার্ট, মানে সেম উদ্দীপকেরই দুইটা পার্ট আর কি। সো মিলিত হওয়ার পর বস্তুদ্বয় কোন দিকে যাবে এটা বের করতে বলছে না। সো মনে রাখবা যে মিলিত হওয়ার পরে বস্তুদ্বয়ের বেগ কত পাইছিলাম আমরা? বেগ পাইছিলাম হচ্ছে 2.4। এই বেগটাকে যে দুইটা বস্তুর ভর দিয়ে গুণ করবা, যে এটাকে 12 ইন্টু 2.4 করবা অ্যান্ড হচ্ছে 4 ইন্টু 2.4 করবা। দেখো 12 ইন্টু 2.4 আর 4 ইন্টু 2.4 করলে কত আসে? ধরো আমি একটু করে দেখি। 12 ইন্টু 2.4 মানে হচ্ছে কত? 28.8 অ্যান্ড হচ্ছে 4 ইন্টু 2.4 মানে হচ্ছে 9.56। সো দেখতে পারতেছো যে এই বস্তুর ভরবেগ, বেসিক্যালি কি বের করলাম? ভরবেগ বের করলাম না, মিলিত হওয়ার পরে ভরবেগ। এইটারও m2v বের করছি অ্যান্ড m1v বের করছি। যেহেতু বেগের মান পজিটিভ আসছিল, দ্যাটস ওয়াই আমি ভরবেগ বের করব, যার ভরবেগ বেশি হবে সেই বস্তুর দিকে হচ্ছে আমার
মানে মিলিত হওয়ার পরে দুইটা বস্তু একসাথে যাবে, সো এ বস্তুর ভরবেগ হচ্ছে বেশি হয়েছে, দ্যাটস ওয়াই এ বস্তুর দিকে যাবে। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা, কোনো কনফিউশন? আচ্ছা, এরপরের বলছে কি যে 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি গুলি এত সেকেন্ড ধরে ছোড়া হলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত? সো আমরা বন্দুকের পশ্চাৎ বেগ বের করার সময় ওই যে ফর্মুলা পড়ছি না, m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, এই ফর্মুলাটা আসলে একটু লেংদি হয়ে যায়। কারণ কি, ধরো তুমি বন্দুক ধরে দাঁড়ায় আসো এইভাবে, সো বন্দুক ধরে যখন দাঁড়ায় আসো বন্দুকটা কিন্তু স্থির আছে, সো অলরেডি ওর আদিবেগ 0। সেম গোস ফর গুলি, দুইটার ক্ষেত্রে কিন্তু আদিবেগ 0, আলটিমেটলি শেষ বেগ নিয়ে কাজ করতে হয়। তো তোমাদের একটা শর্টকাট আমি এমসিকিউর জন্য শিখাই দিচ্ছি, বন্দুকের জন্য শুধুমাত্র, এটা কার জন্য? বন্দুকের গুলি বা বন্দুকের ম্যাথের জন্য এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। সেটা হচ্ছে কি mv ইকুয়ালস টু মাইনাস mv। এই mv, এই যে এমটা, এটা হচ্ছে কার বেগ? বন্দুকের বেগ, সরি বন্দুকের ভর। কার ভর? বন্দুকের ভর, যেটা বড় ভর থাকবে। আর এই বেগটা হচ্ছে বন্দুকের বেগ বা বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে? পশ্চাৎ বেগ বা শেষ বেগ। এটা হচ্ছে গুলির ভর, এটা হচ্ছে গুলির বেগ, ঠিক আছে ভাইয়া? সো গুলির ভর, গুলির বেগ, বন্দুকের ভর, বন্দুকের বেগ পেয়ে গেছি। কি বের করতেছে? বলছে বন্দুকের পশ্চাৎ বেগ। আমি জানি এটার আনসার ম্যাক্সিমাম মানুষ ভুল দেওয়ার কথা, এটার আনসার ম্যাক্সিমাম মানুষ ভুল দেওয়ার কথা, বাট এইখানেও ইউটিউবে মানুষজন সঠিক অ্যান্সার দিচ্ছে। আরে জোস, মৃদুল মণি বলছে ডি ডি ডি। হ্যাঁ, অনেক জোস তোমরা। কারণ হচ্ছে আমি ভাবছিলাম ম্যাক্সিমাম মানুষ বলবে -2, ঠিক আছে? কারণ হচ্ছে বেসিক্যালি ম্যাথটা সলভ করলে -2ই আসবে, কিন্তু আচ্ছা ম্যাথটা আমি সলভ করেই দেখাই। v ইকুয়ালস টু হচ্ছে -mv ডিভাইডেড বাই m। সো এইখানে ভরটাকে হচ্ছে গ্রাম থেকে কেজিতে নিতে হবে। সো গ্রাম থেকে কেজিতে নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। সো 20 ডিভাইডেড বাই 1000 হচ্ছে গুলির ভর, অ্যান্ড গুলির বেগ হচ্ছে কত? গুলির বেগ হচ্ছে 500, আর বন্দুকের ভর হচ্ছে দেওয়া আছে তোমার কাছে 5 কেজি। সো এটা করলে আলটিমেটলি আনসার আসবে হচ্ছে -2, কারণ এইখানে একটা মাইনাস সাইন ছিল, ঠিক আছে? আচ্ছা, যেহেতু একটা মাইনাস সাইন ছিল, সো আনসারটা কিন্তু মাইনাসই আসার কথা। কিন্তু কিন্তু প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে হচ্ছে পশ্চাৎ বেগ। অলরেডি পশ্চাৎ বেগ বলে দিছে। সো পশ্চাৎ বেগ যখন বলবে কোশ্চেনে, তখন আমরা এমনিতেই বুঝে নিতে হবে যে পশ্চাৎ বেগ মানে হচ্ছে পিছনের দিকে যাচ্ছে জিনিসটা, তার মানে হচ্ছে ওর বেগ মানে ওর ভ্যালু, ভ্যালুটা নিতে হবে, ভ্যালুটা হচ্ছে 2। সো আনসার হচ্ছে 2, -2 কিন্তু হবে না, শুধু 2 হবে। কারণ যখন যদি শুধু বেগ বলতো তখন হচ্ছে -2 লিখতে পারতাম, কারণ তখন মাইনাসটা দিয়ে বুঝাইতো পশ্চাৎ। এই পশ্চাৎ শব্দটা দিয়েই হচ্ছে দিক বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? দিক বুঝাচ্ছে। শুরুতেই বলছিলাম বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, সো দিক মানে হচ্ছে কি? ও পিছনের দিকে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বা বিপরীত দিকে যাচ্ছে। সো এই যে আমার আনসার হচ্ছে কিন্তু লাস্টেরটা, মানে হচ্ছে +2টাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 5 কেজি ভরের এই সেম কোশ্চেনটাই, মানে ওই উদ্দীপকটাই বলছে, এবং ওইখানে কি কি জিনিস তোমার কাছে জিজ্ঞেস করছে যে গুলির বলের ঘাত এত কিনা, বন্দুকের আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান কিনা। এইটা তো কখনোই হবে না, কারণ আদি ভরবেগ হচ্ছে কি? বন্দুকটা হচ্ছে স্থির ছিল, তো বন্দুকের আদি বেগ তো 0। সো আদি ভরবেগ যদি মানে আদি বেগ যদি 0 হয়, তো আদি ভরবেগও 0, কারণ হচ্ছে ভরবেগ আমরা কি জানি? m × v না। সো m × 0 কি হবে? m × 0 আলটিমেটলি কি 0 হয়ে যাবে না? সো আদি ভরবেগ কিন্তু 0, কিন্তু শেষ মানে গুলির আদি ভরবেগ আর গুলির শেষ ভরবেগ, গুলির শেষ ভরবেগ কিন্তু থাকবে, কারণ গুলি যখন বের হয়ে যায় তখন কিন্তু বেগ থাকে। আর তাহলে হচ্ছে এটা বাদ, তো এই অপশনটা বাদ গেলে কি 1 আর 3 সঠিক। সো আনসার হচ্ছে কি 1 আর 3, মানে হচ্ছে সি। আচ্ছা, এরপরে বলছে জড়তা নিয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম যে জড়তা হচ্ছে 2 ধরনের হয়েছিল। কি কি জড়তা ছিল? স্থিতি আর গতি। জড়তা হচ্ছে 2 ধরনের ছিল, একটা হচ্ছে স্থিতি জড়তা আর আরেকটা হচ্ছে গতি জড়তা। ভাইয়া এই কোশ্চেনটা না তোমাদের এসকিউতেও আসতে পারে। কিসে আসতে পারে? এসকিউতে বা হচ্ছে অনুধাবনের মানে সৃজনশীলের খ নাম্বারেও আসতে পারে, যে যখন আমরা যাত্রা শুরু করি তখন যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? কারণ খুবই নর্মাল, আমি যখন একটা গাড়ির মধ্যে থাকি তখন আমি স্থির থাকি, বাট গাড়িটা যখন চলতে শুরু করে তখন আমি চাই স্থির থাকতে, কিন্তু গাড়ি তো আমার সাপেক্ষে গতিশীল হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে পিছনের দিকে হেলে পড়ি। সো যাত্রীরা কেন পিছনের দিকে হেলে পড়ে? স্থিতি জড়তার কারণে। সেম কোশ্চেনটা যদি আমি করি যে ব্রেক করলে কেন সামনের দিকে ঝুঁকে পড়ে, তাহলে সামনের দিকে ঝুঁকবে হচ্ছে গতি জড়তার কারণে। পরের কোশ্চেনটাই আছে দেখো, সামনের দিকে কখন ঝুঁকে পড়ে বা কেন ঝুঁকে পড়ে গাড়ির যদি ব্রেক চাপা হয়? কিসের জন্য ঝুঁকে পড়ে ভাইয়া? গতি জড়তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক সঠিক অ্যান্সার আসতেছে, ম্যাক্সিমাম মানুষজন সঠিক অ্যান্সার দিচ্ছে।
ইসরাত জাহান, সামিহা, মুনতাসির মাহমুদ, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, মোহাম্মদ আমজাদ, এবি মুরসালিন, এআই মুরসালিন, তাইজুল ইসলাম, জিহাদ, তারপর হচ্ছে মোহাম্মদ আলী। বহুত মানুষ সঠিক অ্যান্সার দিচ্ছে, জোস সেই। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা খুবই সহজ প্রশ্ন, এটার অ্যান্সার তোমরা দাও, এটা আমি করবো না, এটা তোমরা সবাই পারার কথা। তোমরা একটু আমাকে অ্যান্সারটা করে দাও তো ভাইয়া। 23 MCQ 23 এর অ্যান্সারটা দাও তাড়াতাড়ি। আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ হচ্ছে এই জিনিসগুলো মিস করলে কিন্তু হাফ ইয়ারলিতে মানে এক্সাম ভালো হবে, ভালো হওয়া বা খারাপ হওয়াটা আসলে চার্জারই মানে পড়ার উপরে ডিপেন্ড করে। বাট তাও তার প্রিপারেশনটা সহজ করে দেওয়ার জন্য কিন্তু বেসিক্যালি আজকের ক্লাসটা, মানে ফিজিক্সের এই দুটো চ্যাপ্টার থেকে যেহেতু অনেক বেশি কোশ্চেন আসবে হাফ ইয়ারলিতে, কারণ তোমরা পড়ছোই হচ্ছে কয়েকটা চ্যাপ্টার, সো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সবাইকে একটু মেনশন করে দাও, আর এই মানে ক্লাসটা সবার সাথে শেয়ার করে দাও, যাতে সবাই হচ্ছে ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? সবাইকে নিয়েই শিখি, সমস্যা কি? আচ্ছা 23 এর আনসারটা হচ্ছে সবাই বলতেছে সি 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 সি। আচ্ছা অপশন সি, সি 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 ননি সি, ওগুলো আবার গান টান না। তো এখানে বলতেছে সবাই হচ্ছে সি, মানে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? কিভাবে হইলো? এখানে বল বলে দিছে, এফ বলে দিছে, দেন হচ্ছে বস্তুর ভরও বলে দিছে, এমও বলে দিছে। সো এটা বাচ্চাদের অঙ্ক, সবাই জানে যে এফ ইকুয়ালস টু এম এ। তো আমরা হচ্ছে এ ইকুয়ালস টু কি লিখবো? এফ বাই এম। সো এফ হচ্ছে 105, এম হচ্ছে 15, সো 7 15 105, সো আনসার হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা পরেরটাতে যাই। পরেরটাতে বলছে 5 কেজি এবং 8 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল 8 × 10 নিউটন। 8 × 10 নিউটন মানে হচ্ছে কিন্তু বেসিক্যালি 80 নিউটন ধরে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট ফর্মুলাটা বলে দেই, তোমাদের সবাই জানো যদিও। কি ফর্মুলাটা ছিল? ধরো এই হচ্ছে একটা বস্তু, আর এই যে হচ্ছে আর একটা বস্তু। সো এইটা হচ্ছে, এই বস্তু হচ্ছে M1 যার ভর হচ্ছে 5 কেজি, এই বস্তু হচ্ছে M2 যার ভর হচ্ছে 8 কেজি দেওয়া আছে, এবং বলছে দূরত্ব কত, মানে এই বস্তু থেকে এই বস্তুর দূরত্ব d ইকুয়ালস টু ওয়াট। সো এদের মধ্যে যে আকর্ষণ বল এটা দেওয়া আছে F। সো নিউটনের যে ওই যে অভিকর্ষ সূত্র যেটা আমরা পড়ে আসছি, অভিকর্ষ বল বের করার যে সূত্র, সেটা কি ছিল? F ইকুয়ালস টু G ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখান থেকে এই জিনিসটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে তোমার কাছে দেখো? F দেওয়া আছে, G দেওয়া আছে, M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, জাস্ট ডি স্কোয়ারটা বের করবা, তাই না? আচ্ছা G দেওয়া আছে বলতে কি, G এর ভ্যালুটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 মেবি, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে জি এর ভ্যালু, এটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটার ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে, সবসময় ধ্রুবক থাকে, ধ্রুব থাকে, ঠিক আছে? আচ্ছা আমি কি বের করবো? ডি বের করবো। সো আমি হচ্ছে এইটাকে এই পাশে নিয়ে আসবো, মানে হচ্ছে এফ ডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জি M1 M2, তাই না? আচ্ছা তো এখান থেকে আমার ডি স্কোয়ারটা বের করতে হবে। সো ডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জি M1 M2 ডিভাইডেড বাই এফ, তারপরে কি হবে? রুট করতে হবে, কারণ তো ডি স্কোয়ার, আমি তো চাচ্ছি ডি, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই হোয়াট? ডিভাইডেড বাই হোয়াট? এফ। সো এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। M1 এর ভ্যালু জানো, M2 এর ভ্যালু জানো, G এর ভ্যালু জানো, F এর ভ্যালু জানো, ভ্যালুগুলো বসাইলে আনসার আসবে হচ্ছে 0.18 মিটার। আরে ভাই বি 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 সেরা। আমার ফেসবুকের বাচ্চারা কি হয়েছে? ফেসবুকের বাচ্চারা আনসার দিচ্ছ না কেন সঠিক করে? তোমরা কি মানে আজেরা কমেন্ট করতেছে ম্যাক্সিমাম মানুষজন? না না না, সৌদামণি বলতেছে, সৌদামণি ক্লাসে মনোযোগ দেই। আচ্ছা একজন বলছে জি ইকুয়ালস টু 9.8। আচ্ছা হ্যাঁ জি ইকুয়ালস টু 9.8 ভাইয়া, বাট ওটা হচ্ছে ছোট হাতের জি, এইটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এইটা হচ্ছে, এই জিটাকে আমরা কি বলি জানো? এই জিটাকে আমরা বলি হইল মহাকর্ষীয় ধ্রুবক। কি বলি? মহাকর্ষীয় ধ্রুবক, মনে থাকবে? আর কখনো আবার এই জি মিলাই ফেলা যাবে না, ঠিক আছে? ওটা ছোট হাতের জি, এটা হচ্ছে বড় হাতের জি, মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা মেবি বি, একজন বলতেছে মেবি বি। ভাই মেবি কি? ফিজিক্সের তো কোনো মেবি হয় না, এটা তো বাংলা না, বিএস তো না, বলতেছে মেবি বি। আচ্ছা ইটস রাজদীপ বলতেছে বি। ইটস রাজদীপ আজকে অনেকগুলো সঠিক অ্যান্সার দিছে, জোস।
আচ্ছা, সো এর পরের ম্যাথটা কি বলছে দেখো, একটি পর্বত শৃঙ্গের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান এত হলে পর্বত শৃঙ্গটির উচ্চতা কত। আমি কিন্তু এই 25টা এমসিকিউ শেষ করার পরে তোমাদের সবার কাছ থেকে জানতে চাবো আনসার, যে কার কটা হয়েছে। সো বি রেডি ফর দ্যাট, ঠিক আছে। একটি শৃঙ্গের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান বলে দিচ্ছে। সো আমি আগেই বলছিলাম যে আমরা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে থাকি। সো কোনো এই যে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এবং এইখানে ধরো কোনো হচ্ছে পাহাড় আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পাহাড়, আর এইটা হচ্ছে আমার পৃথিবী। সো এই হচ্ছে আমার একটা পাহাড়, আমি হচ্ছে এখানে আছি। সো এই শৃঙ্গের চূড়ায় অভিকর্ষ ত্বরণ জি এর মান বলে দিচ্ছে তোমাকে 9.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। সো এইখানে বলছে বের করতে কি, পর্বত শৃঙ্গটির উচ্চতা, মানে এই যে এতটুকু উচ্চতা, এই উচ্চতাটা কত, এই এইচ ইকুয়ালস টু হোয়াট। সো আমরা জানি কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে অভিকর্ষ স্তর, মানে ওই পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। আমাকে আরও এইচ উচ্চতা অভিকর্ষ স্তরণের ভ্যালু বলে দিছে, আমাকে হচ্ছে এইচটা বের করতে বলছে। তো আমি পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হচ্ছে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। আর পৃথিবী পৃষ্ঠ থেকে দূরে বা পৃথিবী পৃষ্ঠ থেকে আরো উপরে কোথাও অভিকর্ষ ত্বরণের ভ্যালু হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, রাইট। সো আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো এখানে বলো তো ভাইয়া, এইটা নাকি এইটা? এটা তো ইউজ করবো নাকি এটা ইউজ করবো? এটা তো পৃষ্ঠে ইউজ করা হয়, তাই না? সো এটা ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে হচ্ছে এইটা, কারণ এই এইচটা হচ্ছে আমি বের করবো যে সে আরো পৃষ্ঠ থেকেও আরো কত উপরে আছে। সো আমি ম্যাথটা করি, সেটা হচ্ছে কোন ফর্মুলাটা ইউজ করবো, যে জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। মনে রাখবো যে আমাদের জি এর ভ্যালু তো সবসময় কনস্ট্যান্ট, আমি বলে দিচ্ছি যে 6.673 ইন্টু 10⁻11, আর হচ্ছে কি আছে একটা, আর হচ্ছে আছে এম, পৃথিবীর ভর, এম ইকুয়ালস টু হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি, এটা হচ্ছে -11 মেবি। আচ্ছা, 6 ইন্টু 10⁻24 কেজি, অ্যান্ড আমাকে হচ্ছে জি প্রাইম বলে দিছে 9.77, আমাকে বের করতে হবে হচ্ছে এইচ, এইচ ইকুয়ালস টু হোয়াট। সো এইচ যদি আমাকে বের করতে হয় তাহলে আর প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই জি প্রাইম, রাইট। আমি একবারে লিখছি, কারো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বলবা, ঠিক আছে? কারো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, সো এইখান থেকে যেটা করব আমি হচ্ছে আর প্লাস এইচ ইকুয়ালস টু ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালুগুলো বসাইলে আমার এখানে পৃথিবীর ভর আছে 6 ইন্টু 10⁻24, দেন হচ্ছে মানে সরি আমি হচ্ছে এটা আগে বসাই ফেলছি। আগে আমাকে বসাইতে হবে কি, জি এর ভ্যালু, জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10⁻, এইটা। তারপরে হচ্ছে আমার কি আছে, পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24, তারপরে আমার নিচে হবে হচ্ছে 9.77। এবার ক্যালকুলেশনটা করে ফেলি। সো ক্যালকুলেশনটা হচ্ছে 6 রুট ওভার 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6.673 into 10⁻11 into 6 into 10⁻24 divided by হচ্ছে 9.77, এত মাইনাস হচ্ছে আবার 6.4 into 10⁻6। আলটিমেটলি আমি যদি এই এইচটা বের করতে চাই তাহলে আমার এই আনসারটা থেকে, এই যে এখানে যে আনসারটা আসবে এটা থেকে আবার হচ্ছে আমাকে আরটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? সো আরটাকে মাইনাস করলে আমরা যে আনসারটা পাবো সেটা হচ্ছে এরকম, মানে 19,491 মিটারের মতো হবে অ্যাপ্রক্সিমেটলি, পুরোপুরি হবে না বাট এরকম হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এইখানে কি করছি আমরা, এই যে ভরটাকে 6 ইন্টু 10⁻24 ধরছি, এটাকে কিন্তু অনেকে 5.98, অনেক জায়গায় 5.98 ইন্টু 10⁻24ও বলা থাকে, ঠিক আছে? সো এইভাবে করে হচ্ছে তুমি আনসারটা মানে ম্যাথটা করবা, বেসিক্যালি প্রসেসটা বুঝতে পারছি আই গেস সবাই। সো আনসার হচ্ছে সি, ঠিক আছে? আচ্ছা, সি অলরেডি বলতেছে বলাবেন, আরে জোস। আচ্ছা, তো আমরা হচ্ছে 25টা এমসিকিউ শেষ করছি। এখন আমাকে একটু বলে দাও যে 25টা এমসিকিউর মধ্যে কার কয়টা এমসিকিউ হইছে, কার কয়টা এমসিকিউ হইছে আমাকে একটু জানাও তো। কমেন্টে ঝগড়া করতেছে বলাবেন কেন? আচ্ছা, আগে আমাকে একটু আনসারগুলো জানাও। মিতুল বলছে 22টা 25-এ, সামিয়া বলছে 25 আউট অফ 25। আচ্ছা, তারপরে হচ্ছে অনেকে এখন আনসার দিচ্ছে। সারিকা বলছে 23। আচ্ছা, ইলমা বলতেছে 24, শাফি বলতেছে 18, নুরুন্নাহার বলতেছে 25 আউট অফ 25,
অনেকের 25-25টা হয়েছে। আই এম ভেরি গ্ল্যাড যে তোমাদের অনেকের 25-25টা হয়েছে। নুহাস বলতেছে ভাই 20টা। আচ্ছা, তারপর জিম বলতেছে 25-23টা। তারপর হচ্ছে আব্দুস সামাদ বলতেছে 25-25, রাজদীপ বলতেছে 23টা, অনেকের 20, 22, 23, 25, অনেকের অনেক হয়েছে। আই এম ভেরি গ্ল্যাড, তোমরা অনেক ভালো করতেছো। জাস্ট হচ্ছে এই ফ্লোটা ধরে রাখো 50টা পর্যন্ত, একটু সবাই রেগুলার থাকো, ঠিক আছে? সবাই একটু রেগুলার থাকো, মানে 50টা পর্যন্ত একইভাবে রেসপন্স করতে থাকো। দেখবা যে সবগুলা করার পরে তোমার হচ্ছে 50টা করার পরে এই টাইপের মধ্যে থেকে বাইরে, এই টাইপগুলোর বাইরে কোনো এমসিকিউ পরীক্ষাতে আসবে না, যা আসবে এখান থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ গুলো একদম ওয়েদারের মতো। আচ্ছা হ্যাঁ, আর এরপরে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 বেসিক্যালি এই পর্যন্ত লাস্ট এমসিকিউ ছিল। চ্যাপ্টার 3 আমাদের ডান। এখন হচ্ছে এটা চ্যাপ্টার 4 শুরু করতেছি, বা চতুর্থ অধ্যায় হচ্ছে এখান থেকে শুরু আমাদের 26 থেকে। সো কাজের একক কি? আমরা কি জানি? কাজের কাজ হচ্ছে কি? W = Fs। কাজের এসআই একক হচ্ছে জানি জুল, কিন্তু এসআই একক জুলকে এইভাবে লেখা যায়, বলের একক হচ্ছে নিউটন আর সরণের একক হচ্ছে মিটার। তার মানে হচ্ছে 1 নিউটন মিটার যে কথা, 1 জুলও কিন্তু একই কথা, ঠিক আছে? সো কাজের একক জুলও হবে, নিউটন মিটারও হবে। সো আনসার হচ্ছে নিউটন মিটার, ঠিক আছে? এগুলো অনেক সহজ এমসিকিউ। এরপরে বলছে শক্তির মাত্রা নিচের কোনটি? আমার যারা ওবির স্টুডেন্ট আছো, যদি কেউ এখানে ক্লাস করে থাকো, আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে মাত্রা কিভাবে বের করতে হয় এটা শিখাইছি। মাত্রা মুখস্থ না করে কিভাবে হচ্ছে আমরা মাত্রা বের করতে পারি এই জিনিসটা কিন্তু ভাইয়া শিখাই দিছিলাম। সো আমাকে তোমরা একটু জানাও যে এইটার আনসারটা আসলে কি হবে, ঠিক আছে? 27 এর আনসার। আচ্ছা, এদিকে অলরেডি অনেকে এ বলতেছে। হ্যাঁ, ফেসবুক থেকেও পাচ্ছি, ইউটিউব থেকেও পাচ্ছি, সব জায়গা থেকেই পাচ্ছি। 27 হচ্ছে এ। তার মানে শক্তির মাত্রা হচ্ছে কি? ml² T ইনভার্স 2। সো শুধু শক্তি না, কাজ এবং শক্তি দুজনের মাত্রাই কিন্তু হচ্ছে কি? ml² T ইনভার্স 2। যে পরীক্ষায় যদি কাজের মাত্রা আসে তাহলে আবার ভুল করিয়ে ফেলিও না। যে কোনো একটা কাজেরটা মনে রাখবা যে কাজেরটা শক্তিটা সেম। আর যে কোনো শক্তির মাত্রাই কিন্তু ml² T ইনভার্স 2। বিভব শক্তি, গতি শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, যা হোক না কেন সেইটার একক হচ্ছে ml² T ইনভার্স 2, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি শক্তির একক? মাত্রা পড়ে ফেলছি, শক্তির একক পড়বো। তো একটা জিনিস মনে রাখবা যে শক্তি কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে যে কোনো একটা শক্তির একক বললে সব শক্তির একক কিন্তু সেম হবে। সো শক্তি আসলে কি? কাজ করার সামর্থ্য না? সো কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্য, এইটাই হচ্ছে যে শক্তি। সো আমি যখন কাজের একক তো আমি কিছুক্ষণ আগে পড়লাম যে নিউটন মিটার। সো কাজের একক যেটা, শক্তির একক কিন্তু সেম হবে, যেহেতু শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। সো শক্তির একক এখন এককটা কিন্তু এইভাবে এইখানে নাই, এটা একটু ভেঙে চুরে আছে। সো এই ভেঙে চুরে এককটা কিভাবে আসছে আসলে? যেমন দেখো, W = কি পড়ছো? Fs পড়ছো। সো F = আমরা কি জানি? ma, আর S তো S মানে মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে তোমাকে। সো m হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কি? কেজি। ত্বরণের একক হচ্ছে কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। সরণের একক হচ্ছে কি? মিটার। তার মানে আলটিমেট এককটা কি আসবে? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এখান থেকে কিন্তু মাত্রাটা আসে ওই যে তোমার ml² T ইনভার্স 2, একটু আগে আমরা দেখলাম যেটা, ঠিক আছে? আচ্ছা, সো একক কোনটা? সি, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। সবাই বুঝতে পারছি? কাজের একক, শক্তির একক সেম, কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম। আচ্ছা, কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ? এটা মনে রাখবা, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। 3 স্টার একটা কোশ্চেন, অনেক আসে, অনেক জায়গায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে 21 সালে। সো শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা টাইপ, মানে দুইটা শক্তি মিলে বেসিক্যালি যান্ত্রিক শক্তি গঠিত, মানে বলি আমরা নর্মালি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতি শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর মধ্যে মোট শক্তি, তার মানে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলই হচ্ছে বেসিক্যালি যান্ত্রিক শক্তি। জিনিসটা মনে রাখবো, ঠিক আছে? এটা সিকিউতে আমাদের অনেক সময় কোশ্চেন আসবে যে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছি, সো মোট শক্তি অপরিবর্তিত থাকবে কিনা, কিংবা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করবে কিনা, তখন কিন্তু আমাদেরকে ভুলে যাবো যে ভাই যান্ত্রিক শক্তি আবার কি জিনিস। যান্ত্রিক শক্তি বলতে আমরা হচ্ছে ওই বস্তুর মধ্যে মোট শক্তিকে বুঝাই বেসিক্যালি, ঠিক আছে? তো বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল যান্ত্রিক শক্তি, ঠিক আছে? আচ্ছা, এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা হচ্ছে বাংলাদেশে মনে হয় 10 মিনিট স্কুলই প্রথম করছে, এর আগে কেউ করে নাই। সো 10 মিনিট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, KS বলি আমরা।
সো কৃতি শিক্ষার্থী সংবর্ধনাটা কি আসলে? কৃতি শিক্ষার্থী সংবর্ধনাটা হচ্ছে যে আমাদের অনলাইন ব্যাচ আছে, ঠিক আছে, ক্লাস 6 to 10 এর জন্য অনলাইন ব্যাচ আছে। সো ওই অনলাইন ব্যাচগুলোতে যারা আমাদের কাছে এনরোল থাকে অথবা যারা আমাদের কাছে অনলাইন ব্যাচগুলোতে পড়ে, তাদের মধ্যে লাস্ট ইয়ার যারা ফাইনালে ভালো করছিল, মানে স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, তাদেরকে নিয়ে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করা হয়েছিল। এবং ওইখানে কিন্তু তোমাদের সবার প্রিয় আয়মান ভাইয়া, মুঞ্জেরিন আপু, তাছাড়া হচ্ছে 10MS এর সব ভাইয়াপুরা ছিল, মানে আমাদের পুরো টিচার প্যানেল কিন্তু ওইখানে ছিল, ঠিক আছে। আমি জানি না তোমরা হয়তো অনেকে ছিলা কিনা বা অনেকে হয়তো অনেকে ছিলা, আমি জানি না, যদি কেউ থেকে থাকো কমেন্টে বললো যে ভাই আমি ছিলাম। আমি কিন্তু ছিলাম না আগের বছর, বাট হোপফুলি এবছর আমিও থাকবো তোমাদের সাথে। আর তোমরা যারা যারা হচ্ছে ওবিতে অলরেডি আসো, তারা তো ভালো করে পড়ার চেষ্টা করো, চলে আসবা। আর যারা আমাদের ওবিতে এখনো এনরোল করো নাই, তোমরা হচ্ছে এনরোল করে ফেলো। তাহলে তোমরা যদি এনরোল করার পরে ভালো করো, তাহলে তোমরা কিন্তু আসতে পারবা আমাদের হচ্ছে এই যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে, ঠিক আছে। এখানে আমরা সারাদিন অনেক আড্ডা দিই, মজা করি, তারপরে হচ্ছে যে সবাইকে যে মেডেল দিচ্ছে দেখছো, এই যে মাঝখানে আয়মান ভাই বসে আছে, সবার সাথে ছবি তুলতে পারছে, অনেক জোস একটা সময় কাটে, ঠিক আছে। তো সবাই ভালো করে পড়ো, সবাই হচ্ছে ভালো করে পড়তে থাকো। আর যারা এই ওবিতে অনলাইন মানে এনরোল করো নাই, তারা হচ্ছে ওবিতে এনরোল করে ফেলো, তাহলে হচ্ছে সবার সাথে দেখা হবে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাইয়া আপনি কি মানবিক বিভাগের ক্লাস নেন? না না, মানবিক বিভাগের ক্লাস আমি নেই না। মানবিক বিভাগের ক্লাস নেওয়ার জন্য তোমাদের আরো ভাইয়া আপুরা আছে, আমি বেসিক্যালি ফিজিক্সেরই ক্লাস নেই। আচ্ছা, এরপরে হইল আরেকটা এমসিকিউ, কি বলছে, একক ভরের কোনো বস্তুর বেগ যদি 1 একক হয়, তাহলে ওই বস্তুর গতিশক্তি কত? সো আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি, ই কে অথবা কে অথবা টি ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো একক ভর মানে কি? একক ভর মানে একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি, ঠিক আছে। আর একক বেগ মানে হচ্ছে কি? একক বেগ মানে হচ্ছে ভি ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। সো জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা, হাফ ইন্টু এম এর জায়গায় হচ্ছে 1, ভি এর জায়গায় হচ্ছে 1 এর স্কোয়ার। সো হাফ ইন্টু হচ্ছে 1 ইন্টু 1 মানে হচ্ছে কি? শুধু হাফ, হাফ জুল, ঠিক আছে। গতিশক্তির একক কি? মানে শক্তির একক তো জুল। সো গতিশক্তি যেহেতু এক ধরনের শক্তি, এর এককও কি? জুল। সো এর আনসার হচ্ছে কি? হাফ। আচ্ছা, এরপরে বলছে কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করলে গতি শক্তি পূর্বের কত গুণ হবে? এটা খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে অনেক আসে। সো একটু মনোযোগ দিব সবাই, ঠিক আছে, একটু মনোযোগ দিব, মনোযোগ দিয়ে কোশ্চেনটা দেখি। ভর অর্ধেক, ধরো আমি হচ্ছে নর্মালি একটা বস্তু, ওর গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন আমাকে বলছে কি যে এই এমটাকে আমি অর্ধেক করে ফেলছি, মানে পূর্বের তুলনায় অর্ধেক করে ফেলছি। অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ করা না, তাহলে এম প্রাইম যেটা ওটা হচ্ছে হয়ে যাবে কি? m/2, ঠিক আছে। এম প্রাইম যেটা ওটা হচ্ছে হয়ে যাবে m/2। সো এম প্রাইম হচ্ছে হয়ে যাবে m/2। আর কি বলছে ভাইয়া? আর বলছে বেগ 4 গুণ করব, মানে ভি প্রাইম হচ্ছে হয়ে যাবে 4v, 4 গুণ। তাহলে পরিবর্তিত গতিশক্তি যদি আমি বের করতে চাই এই এম এর এই ভরের জন্য আর এই বেগের জন্য, সেটা কি হবে? ই কে প্রাইম ইকুয়ালস টু হাফ ইন্টু এম এর জায়গায় হচ্ছে m/2 আর ভি প্রাইম যেটা সেটা হচ্ছে 4v, সো 4v স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে ক্যালকুলেশন করব, 1/4, এই যে 2 ইন্টু 2 হচ্ছে 4, দেন হচ্ছে m ইন্টু হচ্ছে 4v স্কোয়ার মানে হচ্ছে 16v স্কোয়ার, ঠিক আছে। এইখান থেকে আমরা আসে হচ্ছে কাটাকাটি করলে আমার হচ্ছে 4mv স্কোয়ার, বাট আমার হচ্ছে 4mv স্কোয়ার আসতেছে, কিন্তু আমি তো জানি গতিশক্তি হচ্ছে 1/2mv স্কোয়ার। সো এটাকে আমি একটু 1/2 ফর্মে নিয়ে যেতে পারি না? কিভাবে পারি? আমি হচ্ছে আগে একটা হাফ আনতে পারি আর এইখানে হচ্ছে উপরেটা 2 দিয়ে গুণ করতে পারি। তো 2 ইন্টু 4mv স্কোয়ার আলটিমেটলি কি আসতেছে, মানে আমার হচ্ছে এই যে হাফ থাকতেছে আর এমভি স্কোয়ারটাকে আমি হাফের সাথে নিয়ে আসি, তাহলে হাফ এমভি স্কোয়ার আসতেছে। আর আমার কি কি বাকি থাকতেছে? আমার 2 আর 4 বাকি থাকতেছে, মানে হচ্ছে কি 4 ইন্টু 2 হচ্ছে 8। তাহলে ভাইয়া এই যে হাফ এমভি স্কোয়ার, এটা তো আগের গতিশক্তি ছিল নাকি? আগের গতিশক্তি ছিল কি? ই কে। তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি যে এই হাফ এমভি স্কোয়ারের জায়গায় আমি ই কে লিখতে পারি, তাহলে ই কে ইন্টু হচ্ছে 8, এটা কার? ই কে প্রাইম। তার মানে এই যে পরিবর্তিত গতিশক্তি ই কে প্রাইম, এটা হচ্ছে আগের যে গতিশক্তি ছিল তার 8 গুণ হচ্ছে। যদি আমি কি করি, যদি আমি মানে বস্তুটার ভর অর্ধেক করে ফেলি এবং হচ্ছে বেগ 4 গুণ করে ফেলি, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন আসে এবং এগুলো আমাকে পারতে হবে, ঠিক আছে, আমাদের সবাইকে পারতে হবে। আচ্ছা, সো আমরা কিসের জন্য বেসিক্যালি বলতেছিলাম শেয়ার করতে লাইভটা?
এই যে জিনিসটার জন্য, ঠিক আছে? আমার নিজেরও এই টি শার্টটা নাই, বাট এই টি শার্টটা থাকলে অনেক ভালো হইতো। টি শার্টটা খুবই মানে টি শার্টটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। না আমি তো শেয়ার করতে পারতেছি না, কারণ আমি তো ক্লাস নিচ্ছি। আমি যদি শেয়ার করতে পারতাম তাহলে আমি ওইখানে বসে শেয়ার করতাম টি শার্টটা পাওয়ার জন্য। তো তোমরা সবাই একটু শেয়ার করে দাও, যে সবচেয়ে বেশি শেয়ার করবা তাকে কিন্তু আমি টি শার্টটা দিয়ে দিব, ঠিক আছে? সো টি শার্টটা চাইলে বা টি শার্টটা পেতে চাইলে লাইভটা শেয়ার করতে হবে। কি করতে হবে? লাইভটা শেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই পর্যন্ত ডান, এটা বুঝতে পারছি সবাই। সো আমাদের কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে, ঠিক আছে? সো এই যে 8 গুণ। আচ্ছা, এরপরে কি বলছে? 50 কেজি ভরের এক বালক 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে গতি শক্তি কত হবে? খুবই সহজ, তোমরা একটা আনসারটা বলে দাও তো তাড়াতাড়ি আমাকে। লিনা বলছো আমিও টি শার্ট পাই নাই। টি শার্ট পাবা ভাইয়া, শেয়ার করে দাও তাহলেই টি শার্ট পেয়ে যাবা। টি শার্ট পাইতে হলে শেয়ার করতে হবে। জোনাকি লিখছে ভাইয়া লাইভ চ্যাটে ঝগড়া চলে না, ক্লাস করতে হবে মনোযোগ দিয়ে, ঝগড়া করতে হবে না এখানে, ঠিক আছে? ঝগড়া অন্য জায়গায়। ভাইয়া ফিজিক্স অনেক কঠিন লাগে, কে লিখছে এটা? সাদিয়া হালিম। ক্লাস করো মনোযোগ দিয়ে ভাইয়া, কঠিন লাগবে না, এটা খুবই সহজ। মানে ফিজিক্স জিনিসটা অনেক সহজ, শুধু শুধু তোমরা কঠিন বানায় ফেলতেছো, ঠিক আছে? আচ্ছা, 32-তে একজন বলতেছে সি, একজন বলতেছে বি, একজন বলতেছে এ। মানে এত ধরনের কোশ্চেন, মানে এত ধরনের আনসার আসতেছে কেন? 32 দেখি তো সবচেয়ে বেশি কোনটা আসে? 32 সবচেয়ে বেশি আসতেছে সি। সি শিওর। সামিহা বলতেছে সি শিওর। সামিহা হচ্ছে 25টা সঠিক অ্যান্সার দিছিল। সো সামিহা বলতেছে সি শিওর। আচ্ছা, সো গতিশক্তি বের করতে চাচ্ছি আমরা। ইকের ফর্মুলা তো কি আমরা সবাই জানি, হাফ এম ভি স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। এম এর ভ্যালু কত? 50। সো এম ইকুয়ালস টু হচ্ছে 50 অ্যান্ড ভি হচ্ছে 7। সো 7 স্কোয়ার, ঠিক আছে? সো হাফ ইন্টু 50 ইন্টু 7 স্কোয়ার। ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কত আসে দেখি? 1/2 মানে হাফ ইন্টু 50 ইন্টু হচ্ছে 49। সো 1225 জুল। আনসার হচ্ছে 1225 জুল, মানে সি। তার মানে সামিহা তো সঠিক আনসার দিছে। আচ্ছা, তার মানে আনসার হচ্ছে কি 1225 জুল। আচ্ছা, ঠিক আছে। একজন বলছে বি ফর শিওর। আচ্ছা, সি ফর শিওর। তুমি সবগুলাই সি ফর শিওর, বি ফর শিওর বলতেছো। আচ্ছা, ফরিদ আহমেদ অনেকবার লিখছে সি 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 সি। থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা কি বলছে? যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ই কে, আমি একটা শর্টকাট শিখাই দিই তোমাদেরকে, বুঝছো? ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সবসময় মনে রাখবা যে এই হাফ আর এম এই দুটো জিনিস হচ্ছে কনস্ট্যান্ট। বেসিক্যালি গতিশক্তি কার সাথে চেঞ্জ হয়? এই যে বেগের সাথে, বেগের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক চিহ্নটা সুন্দর লাগতেছে না দেখতে? একটু সুন্দর করে দেই। সমানুপাতিক গতিশক্তি হচ্ছে বেগের বর্গের সমানুপাতিক। সো আমি যদি বেগ দ্বিগুণ করি, মানে হচ্ছে ভি কে 2v করে দেই, তাহলে কি হবে? ই কে প্রপোর্শনাল 2v স্কোয়ার, ঠিক আছে? মানে হচ্ছে কি ই কে প্রপোর্শনাল 4v স্কোয়ার। তার মানে আগে শুধু ভি স্কোয়ার ছিল, এখন 4v স্কোয়ার হচ্ছে, মানে কি 4 গুণ হবে তাহলে, নাকি? বেগ যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। আচ্ছা, আবারও হচ্ছে তোমাদেরকে একটা জিনিস মনে করাই যে আমাদের যে ক্লাস 9 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে তোমরা জয়েন করে ফেলবা। তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করবা, ইনভাইট দিবা। সবাই মিলে হচ্ছে আমরা এই যে আজকের এমসিকিউ ক্লাসটা করতেছি এর উপরে একটা সিকিউ লাইভ ক্লাস করব। তারপর হচ্ছে আমাদের এসকিউ সলিউশন পাবো, দেন হচ্ছে ডাউট সলভ পাবা, তারপরে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে, সব কিছু পাবা, ঠিক আছে? তো তোমরা কি করবা? ফ্রেন্ডদেরকে অ্যাড করবা, ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা। দ্যাটস ইট, এটাই তোমাদের কাজ, ঠিক আছে? এবং সবাই মিলে শিখলে না একটা আলাদা মজা আছে, বুঝছো? ভালো কাজ করলে হচ্ছে ভালো ভালো রিওয়ার্ড দেয় সৃষ্টিকর্তা। সো এটা কিন্তু কাইন্ড অফ ভালো কাজ, মানে তুমি একটা জিনিস পাওয়ার জন্য আরেকজনকে হেল্প করতেছো, যে তুমি আসো, তুমি এটা পাবা, এটা পড়লে তোমার পরীক্ষা কাজে দিবে। সো এইটা কিন্তু তার কাছ থেকে একটা দোয়া পাবা, সৃষ্টিকর্তার কাছ থেকে একটা ব্লেজিং পাবা। সো এটা সবাই করবা, গ্রুপে বেশি বেশি মানুষকে অ্যাড করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে অ্যাড করে দিবা, ঠিক আছে? আর যারা এখনো জয়েন করো নাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো। যারা ইউটিউব থেকে দেখতেছো অথবা অন্যান্য জায়গা থেকে দেখতেছো সবাই হচ্ছে জয়েন করে ফেলবা এই গ্রুপটাতে। গ্রুপের নাম কি? ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10ms, ঠিক আছে? আচ্ছা,
এরপরে কি বলছে 60 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান একটি গাড়ি করা হলো, গাড়ির ভর কত? সো এইখানে জাস্ট এই বেগটাকে 60 কিলোমিটার/আওয়ারে আছে, তো সো এইটাকে হচ্ছে তোমাকে নিতে হবে মিটার/সেকেন্ডে। সো মিটার/সেকেন্ড নিতে হলে কি করতে হয়, 1000 দিয়ে উপরে মাল্টিপ্লাই করতে হয় এবং হচ্ছে 3600 দিয়ে ডিভাইড করতে হয়। ডিভাইড করলে 60 কে নিলে হচ্ছে আসে কত, 15.66 মেবি, আমার মুখস্থ হয়ে গেছিল আই গেস করতে করতে। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন তো এগুলো আমিও অনেক বেশি করছি, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া হচ্ছে অনেক সময় এগুলো হয়ে যায়। সো 16.67 এটা হচ্ছে যে আমার মিটার/সেকেন্ডে নিতে হলে এটার আনসার, ঠিক আছে। সো এইটা আমার কাছে আছে ভেলোসিটি, অ্যান্ড আমাকে বের করতে হবে গতিশক্তি। সো টি অথবা ইকে ইকুয়ালস হচ্ছে হাফ mv স্কোয়ার। সো হাফ mv স্কোয়ার, এম তো দেওয়া আছে তোমার কাছে, দেখো গাড়ির ভর কত বলছে, 5000 কেজি। সো হাফ ইন্টু 5000 ইন্টু হচ্ছে 16.67 এর হোল স্কোয়ার। এটা করবো, কত আসে দেখি, 1/2 কত আসতেছে ভাইয়া, 6.94 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 6.94 ইন্টু 10 টু দি পাওয়ার 5। অনেকের হচ্ছে 69,000 বা এইভাবে আসতে পারে, ওটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। যতগুলা মানে একটা ধরো 69,000, ধরো 10,000 আসছে, ঠিক আছে, 10,000 আসছে, তুমি যদি এইখানে 1 এর এখানে দশমিক দাও তাহলে হচ্ছে কতগুলো শূন্য আছে, 4টা শূন্য আছে না, এই জন্য এটাকে লিখি হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এইভাবে, ঠিক আছে। এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায় যে ভাই ক্যালকুলেটারে আনসার আসছে এইটা, এখন কোনটা দাগাবো, ঠিক আছে, মানে পাওয়ারে কনফিউজড হয়ে যায়। তো যতগুলো জিরো থাকবে বেসিক্যালি পাওয়ার অত হবে, যদি হচ্ছে একটা সংখ্যা থাকে এখানে তাহলে, ঠিক আছে। আচ্ছা 34A 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 34A, সবাই এ বলছে, শাবাশ, জোস। আচ্ছা 35 বলছে যে বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা। তো আমরা জানি গতিশক্তি কে ইকুয়ালস টু হচ্ছে হাফ mv স্কয়ার, আর আমরা এটাও জানি যে ভরবেগ p ইকুয়ালস টু হচ্ছে mv, ঠিক আছে। আচ্ছা এখন সম্পর্ক বের করতে বলছে, তো আমি এইখানে mvটাকে নিয়ে আসতে চাই। কিভাবে আনতে পারি mvটাকে ভাইয়া, ই কে ইকুয়ালস টু, আমার যদি এম আনতে হয় এখানে আরেকটা, মানে আমি যদি ভি স্কোয়ার যেহেতু আছে, সো আমরা এটা তো বুঝি যে এম ভি স্কোয়ার মানে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার। সো আমি যদি এখানে একটা এম স্কোয়ার আনতে পারি তাহলে কিন্তু আমার হয়ে যায়। তাহলে আমি কি করব, এম ভি স্কোয়ার উপরে থাকলো, এম উপরে মাল্টিপ্লাই করলাম, একটা এম নিচে ভাগ দিলাম, ঠিক আছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে জিনিসটা, ই কে ইকুয়ালস টু 1/2 এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম, ঠিক আছে। আচ্ছা এরপরে ই কে ইকুয়ালস টু 1/2 এম স্কোয়ার ভি স্কোয়ার মানে হচ্ছে এম ভি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম। এখন দেখো এই যে এম ভি এর হোল স্কোয়ার এটাই কিন্তু বেসিক্যালি আমার ভরবেগ, মানে এম ভিটাই হচ্ছে আমার ভরবেগ, মানে কি পি। সো আমি এখানে এম ভি এর জায়গায় পি রিপ্লেস করতে পারি। সো রিপ্লেস করলে আমার আসবে হচ্ছে ই কে ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এই যে 2m আর এখানে হচ্ছে পি স্কোয়ার। সো আমার আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে সি, ই কে ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আচ্ছা সি 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 শিওর, সামিয়া আবারও বলছে সি শিওর। তারপর হচ্ছে একজন বলছে গোলাপ ফুল, গোলাপ ফুল বলতেছে এ হবে, এ হবে না ভাইয়া, সি হবে, পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। আচ্ছা অনেকে বলতেছে এ না ভাইয়া, পি স্কোয়ার বাই 2m মানে হচ্ছে পি, এইটা এতে তো পি এর উপরে স্কোয়ার নেই, সো এ কেমনে হয়, পি স্কোয়ার থাকতে হবে। আচ্ছা কেন থাকতে হবে এটা তো ভাইয়া করে দিলাম, এটা একটু দেখবা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই, গতিশক্তির মাত্রা কোনটি। আমি আগেই বলছি যে সব শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, যে কোনো শক্তি হোক না কেন, গতিশক্তি, বিভব শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, ওটা দেখার টাইম নেই, শক্তি মানেই হইল এম এল স্কোয়ার টি ইনভার্স 2, শেষ। আচ্ছা এরপরে বলছে কৃতকাজ বের করতে একজন লোক নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটা পাহাড়ে আরোহণ করলেন, তার নিজের ভর 55 কেজি, কৃতকাজের পরিমাপ কত। আমরা জানি কি ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এফ এস। এখানে দেখো এইখানে বেসিক্যালি পাহাড় তো এইভাবে থাকে উপরের দিকে যায় না, তার মানে হচ্ছে অভিকর্ষ বলের জন্য কাজ হচ্ছে, কিসের জন্য কাজ হচ্ছে, অভিকর্ষ বলের জন্য। সো এখানে এফটা বেসিক্যালি হচ্ছে ওজন, কি ওজন। সো এফ হচ্ছে আমার এম জি, ঠিক আছে, আর এস হচ্ছে এস। সো এম কত এখানে, এখানে আমি দেখতে পারতেছি যে সে হচ্ছে নিজের ভর আছে হচ্ছে তার 55 কেজি, আর তার আবার মালামাল আছে 10 কেজি, তাহলে টোটাল এম হচ্ছে 55 প্লাস 10
মানে হচ্ছে 65 কেজি, 65 কেজি। অ্যান্ড হচ্ছে কি এস, এস দেওয়া আছে হচ্ছে 850 মিটার। আর অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি জি ইকুয়ালস টু 9.8। জাস্ট ভ্যালুগুলো বসাবো, তোমার হচ্ছে 65 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 850, যেটা হচ্ছে আনসার আসবে আমার কত? আনসার আসবে হচ্ছে আমার 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? কৃত কাজ বের করা ডান। এ 37-এ এ, 37-এ এ, আরে সেই আমি করার আগেই আমার স্টুডেন্টরা আনসার দিয়ে দিচ্ছে। আমার মানে আমি তো অনেক মজা পাচ্ছি, মানে তোমাদের সত্যি তোমাদের রেসপন্স দেখে আমি আসলে তোমাদের পুরো গ্রেটফুল, ঠিক আছে? তোমরা অনেক জোসভাবে হচ্ছে সবাই আনসার করতেছো, জিনিসটা খুব ভালো লাগতেছে। আচ্ছা, সো তোমরা যেটা করবা, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও, যাতে হচ্ছে এই লাইফটা সবাই দেখতে পারে। আর এই এমসিকিউগুলো যদি পরেও কখনো করতে চাও, তাহলে হচ্ছে তোমাকে তো এই ভিডিওটা রেখে দিতে হবে। দ্যাটস ওয়াই শেয়ার করা ছাড়া তো আর কোনো অপশন নেই। শেয়ার করে রেখে দাও, পরে পরীক্ষার আগে এক রাতে, পরীক্ষার আগের রাতে একটু এমসিকিউগুলো দেখে গেলা, যদি কমন এসে যায় হুবহু, আমি তো বলছি যে এই টাইপের বাইরে কিচ্ছু আসবে না, লিটারেলি কিচ্ছু আসবে না। এই দুইটা চ্যাপ্টারের শত এমসিকিউ আছে, এই মানে দুই টাইপের বাইরে, এই 50টার বাইরে কোনো এমসিকিউ আসবে না। সব পারবা, সব পারবা যদি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? আচ্ছা, 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 10 কেজি ভরের এক বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত, এইটা বের করতে বলছে। আচ্ছা, সো 1 কিলোওয়াট মোটর ব্যবহার করতেছি, তার মানে এখানে আমি মোটর ব্যবহার যে করতেছি ওর ক্ষমতা হচ্ছে 1000 ওয়াট বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা, আমাকে বের করতে বলছে শক্তির অপচয় কত। আমি তাহলে কৃত কাজটা বের করতে পারি না? ফর্মুলা হচ্ছে P ইকুয়ালস টু হচ্ছে W/T। সো আমি হচ্ছে এখান থেকে W বের করতে পারি। W ইকুয়ালস টু হচ্ছে P ইন্টু টি। সো P ইন্টু টি যদি আমি করি, P হচ্ছে আমার 1000 ওয়াট দেওয়া আছে, অ্যান্ড টি হচ্ছে আমার কত বলছে? 15 সেকেন্ড। তার মানে 1000 ইন্টু 15 মানে হচ্ছে 15,000 জুল, বা 15,000 জুল শক্তি হচ্ছে আমার কি করতেছি আমি দিচ্ছি, ঠিক আছে? কিন্তু কাজ করতেছি কি 100 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুলতেছি। সো বেসিক্যালি আমি কাজ করতেছি কতটুকু, এটুকু হচ্ছে আমি দিচ্ছি, এতটুকু হচ্ছে আমি দিচ্ছি। আচ্ছা, আমার কাজ করতেছি কতটুকু, কাজ করতেছি কতটুকু, মানে এতটুকু শক্তি হচ্ছে আমার লাগবে বেসিক্যালি। আমি কাজ করতেছি কতটুকু, কাজ করতেছি হচ্ছে W ইকুয়ালস টু এফ এস। সো এফ হচ্ছে 100 গুণ 9.8 ইন্টু 10, 100 ইন্টু 9.8 ইন্টু 10। সো এটা করলে আমি পাবো হচ্ছে 9800 জুল, রাইট? 9800 জুল। তো আমার লাগবে এত, কিন্তু আমি দিচ্ছি এত, তাহলে অপচয় হচ্ছে না? 15,000 জুল আমি দিচ্ছি, কিন্তু আমার লাগবে হচ্ছে 9800 জুল। তো আমি অপচয় করতেছি না, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, বুঝছো? সো অপচয় করা তো যাবে না। সো আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো বিয়োগ করলে আমি বেসিক্যালি পাবো কত? 5200। কেন? এই যে 15,000 আমি ডেল কি বের করছি? শক্তি না, ডেল ই। ডেল ই হচ্ছে ধরো E1 মাইনাস E2, মানে হচ্ছে 15,000 মাইনাস হচ্ছে 9,800 ইকুয়ালস টু হচ্ছে 5,200 বা 5,200, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্প্রিংকে কেটে সমান 2 টুকরা করলে উহার স্প্রিং ধ্রুবকের কি পরিবর্তন হবে? যদি স্প্রিংকে কেটে 2 টুকরা করি, তাহলে স্প্রিং ধ্রুবক হচ্ছে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? অর্ধেক হবে। কি হবে ভাইয়া? অর্ধেক হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে মোবাইলের ব্যাটারিকে চার্জ করার সময় কোন শক্তি জমা হয়? এটা সবাই পারার কথা। যখন আমরা মোবাইলের ব্যাটারিকে চার্জ করি, তখন হচ্ছে মোবাইলের ব্যাটারিতে রাসায়নিক শক্তি জমা হয়। কোন শক্তি জমা হয় ভাইয়া? রাসায়নিক শক্তি জমা হয়। মোবাইলের ব্যাটারিতে কোন শক্তি জমা হয়? রাসায়নিক শক্তি জমা হয়। এবং এই রাসায়নিক শক্তিকে আমরা হচ্ছে তখন অন্যান্য শক্তিতে কনভার্ট করতে পারি, তো যখন আমরা ইউজ করি তখন, তাই না? আচ্ছা, এরপরে নিচের কোনটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে জেনারেটর। জেনারেটর যখন আমাদের কারেন্ট চলে যায়, তখন হচ্ছে কি হয়? আমরা হচ্ছে মানে জেনারেটর ইউজ করলে আবার লাইট জ্বলে, ফ্যান চলে, সবকিছু চলে, তাই না? তো জেনারেটর হচ্ছে বেসিক্যালি যান্ত্রিক শক্তি থাকে, এবং ওই যান্ত্রিক শক্তিকে সে হচ্ছে তড়িৎ শক্তিতে কনভার্ট করে। 41 এ সি। সবাই রাইট আনসার দিচ্ছে, সবাই রাইট আনসার দিচ্ছে। তাসনিয়া খানম বলছে সি, তারপরে হচ্ছে মোহাম্মদ আমজাদ, জান্নাতুল মাওয়া, তারপরে হচ্ছে আলী আহমেদ, ইসরাত জাহান, সামিহা অনেক আনসার করতেছে আজকে। আচ্ছা, ইউরেনিয়ামের চেইন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতটি নিউট্রন নির্গত হয়? এটা একটু মনে রাখবা।
3টি নিউট্রন নির্গত হয় ইউরেনিয়ামের চেইন বিক্রিয়া দ্বিতীয় ধাপে। ওই যে তোমাদের বইয়ের কাজ ক্ষমতা শক্তিতে লাস্টের দিকে রিডিং কিছু পড়া আছে, ওইখানে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন, এই বিক্রিয়াগুলো নিয়ে পড়া আছে। ওইখান থেকে এটা একটু মুখস্থ পড়া, মানে মনে রাখতে হবে তোমাকে যে ইউরেনিয়ামের চেইন বিক্রিয়া দ্বিতীয় ধাপে 3টি নিউট্রন নির্গত হয়। আচ্ছা, নিচের কোনটি বল এবং বেগের গুণফল? দেখো এই কোশ্চেনটা কনসেপচুয়াল, এই কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল। সো তুমি হচ্ছে শুরু থেকে অপশনগুলো চেক করা শুরু করবা। আচ্ছা, আমরা ফর্মুলা কি পড়ছি এটা থেকে। তো এই টাইপের কোশ্চেনগুলো যেটা হয় একটু কঠিন, তো সো ফার্স্ট যে অপশনটা থাকে ওটাতে অ্যান্সার দেওয়া থাকে। এখন আমি কিভাবে বুঝবো আসলে? ধরো কাজ হচ্ছে কি ডব্লিউ, ইকুয়ালস টু আমি কি জানি ভাইয়া? এফ এস, এটা জানি না? এরা জানি তো। আচ্ছা, এখন আমাকে বলছে যে নিচের কোনটি বল এবং বেগের গুণফল। সো এইখানে তো আমি বেগ কোনোভাবে আনতে পারতেছি না। আচ্ছা, এরপর আমি ক্ষমতা চিন্তা করি। ক্ষমতা হচ্ছে পি ইকুয়ালস টু কি? ডব্লিউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এখন ডব্লিউ ইকুয়ালস টু তো আবার এফ এস লেখা যায় তো। সো এফ এস ডিভাইডেড বাই টি। সো এখন দেখো এফ থাকলো, আমি যদি এস এর নিচে টি কে নিয়ে যাই তাহলে এস হচ্ছে কি? সরণ, আর টি হচ্ছে সময়। তো সরণ ভাগ সময় কি? বেগ না? সরণ ডিভাইডেড বাই সময়, এটাকে আমি কি বলি? এটাকে আমি বলি হচ্ছে বেগ। সো আমি এই এস ডিভাইডেড বাই টি এর পরিবর্তে ভি লিখতে পারি, তার মানে এফ ইন্টু ভি। তো আমি ক্ষমতা ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে বল আর বেগের গুণফল, মানে পি ইকুয়ালস টু হচ্ছে এফ ভি। সো ক্ষমতা হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, ক্ষমতার একক কোনটি? অলরেডি আমরা ক্ষমতার কেমনে বের করতে হয় জানি, যে পি ইকুয়ালস টু হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই টি, এভাবে বের করতে হয়। সো আমরা কাজের একক পড়ে আসছি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আর এইখানে হচ্ছে নিচে আছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। নিচে থাকলে ও যখন উপরে চলে যাবে ইনভার্স হয়ে যাবে, তার মানে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3 হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ক্ষমতার একক, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3। সবাই বুঝতে পারছি? আচ্ছা, কর্মদক্ষতা কি ছিল? কর্মদক্ষতা হচ্ছে আমি কতটুকু শক্তি দিচ্ছি আর কতটুকু শক্তি রিটার্ন পাচ্ছি, এই দুটার রেশিও। সো কর্মদক্ষতা ইটা ছিল হচ্ছে পি আউটপুট কতটুকু পাচ্ছি ডিভাইডেড বাই পি ইনপুট কতটুকু দিচ্ছি, অথবা এনার্জি আউটপুট কতটুকু পাচ্ছি, এনার্জি ইনপুট কতটুকু দিচ্ছি। তো আমাকে বলছে কর্মদক্ষতা হচ্ছে কাজের পরিমাণ ডব্লিউ, প্রদত্ত শক্তি ই এবং শক্তির অপচয় ই1। সো যতটুকু অপচয় হয় দেওয়ার পরে অতটুকু হচ্ছে আমি কাজ পাই, তার মানে ই মাইনাস ই1 হচ্ছে আমি পাবো। আর আমার হচ্ছে কাজ দিচ্ছে হচ্ছে কত? দিচ্ছে হচ্ছে ই ইন্টু হচ্ছে 100, তার মানে এইটা হচ্ছে আমি পাবো ইটা। ঠিক আছে? সো আনসার হচ্ছে এইটা। বুঝতে পারছি সবাই? ই মাইনাস ই1 ডিভাইডেড বাই ই ইন্টু 100। কেউ আবার কনফিউজ হয়ে বি দাগাই না দেই, আনসার হচ্ছে সি। আচ্ছা, নিচের কোন সূত্র থেকে কাজ পরিমাপ করা যায়? অলরেডি আমরা পড়ে ফেলছি যে ডব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা তো অবশ্যই সঠিক। অ্যান্ড ডব্লিউ ইকুয়ালস টু পিটি কিভাবে আসে? পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। সো এইখান থেকে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস টু পিটি। সো এটাও সঠিক, অ্যান্ড এটা তো অবশ্যই সঠিক কারণ এই এমজি মানে হচ্ছে ওজন। সো ওজন হচ্ছে এক ধরনের বল, এফ এইচ। সো এটাও কিন্তু এটার মতোই। আচ্ছা, তার মানে তিনটাই হচ্ছে সঠিক। শেষ। এরপরে 47, গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে কি হয়? যখন গাছে আম থাকে তখন হচ্ছে স্থির থাকে, নিচে পড়তে থাকে বেগ বাড়তে থাকে, তার মানে গতিশক্তি বৃদ্ধি পায়। অবশ্যই গতিশক্তি বৃদ্ধি পাবে, এবং যেহেতু উচ্চতা কমতে থাকে, ভূমির দিকে আসতেছে, উচ্চতা কমে, এইচ কমলে বিভব শক্তি কি হবে? কমবে। আর মোট শক্তি অপরিবর্তিত থাকে। এই পয়েন্টে বলো কিংবা এই পয়েন্টে বলো কিংবা যে কোনো পয়েন্টে মোট শক্তি মানে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সমান থাকবে। ঠিক আছে? সো তিনটাই। অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছে ইউটিউবে, মানে আমি আমি আসলেই খুব ভালো লাগতেছে তোমাদের এই ইয়েটা দেখে, তোমাদের রেসপন্স দেখে। আমি করার আগে তোমরা আনসার দিচ্ছ, এটা খুব ভালো লাগতেছে আমার। ঠিক আছে? যে স্মৃতি বলতেছে ডি, তারপরে হচ্ছে পুষ্পেন রয় বলতেছে ডি, জান্নাতুল মাওয়া বলতেছে ডি। আচ্ছা, 48-এ কি বলছে দেখো? কোনো বস্তুর ত্বরণ না থাকলে কিন্তু সেখানে বেগ নাই। ত্বরণ নাই মানে কি? মানে সরি, বল নাই। ত্বরণ নাই মানে হচ্ছে বল নাই মানে কাজও জিরো, কারণ আমরা জানি কাজ ইকুয়ালস টু কি? ডব্লিউ ইকুয়ালস টু এফ এস। সো এফ যদি জিরো হয় তাহলে ডব্লিউ কি? জিরো হবে। সো ত্বরণ না থাকলে বলও নাই, কাজও নাই, তার মানে হচ্ছে আচ্ছা সরি, বল নাই, কাজ তো আছে, আমাদের তো জিরো বলছে। সো ত্বরণ না থাকলে কাজ জিরো। আরে
কাজ জিরো, বলও জিরো, এবং আদি বেগ আর শেষ বেগ হচ্ছে সমান। ঠিক আছে, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। কেন সমান? কারণ আমরা জানি a ইকুয়ালস টু কি v মাইনাস ইউ বাই টি, তাই না? তো যদি হচ্ছে a জিরো হয়ে যায় তাহলে কি আসে, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু জিরো। তার মানে v মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো। এখন এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে v ইকুয়ালস টু জিরো, তার মানে সরি v ইকুয়ালস টু ইউ, v ইকুয়ালস টু হচ্ছে কি ইউ, ইউ মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তার মানে আদি বেগ আর শেষ বেগ হচ্ছে কি সমান, তার মানে কি তিনটাই হচ্ছে ভাইয়া সঠিক। ঠিক আছে, আচ্ছা শক্তির একক কি কি পড়ছি? জুল, নিউটন, মিটার। ক্ষমতা ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াট হচ্ছে কার একক? ক্ষমতার একক। নিউটন মিটার মানে হচ্ছে যে এন এম, আর জুল হচ্ছে জে। সো কোনটা কোনটা? 1 আর 2। আচ্ছা লাস্ট এমসিকিউ আজকের জন্য আমাদের, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। সেটা কি ছিল? এটা ছিল হচ্ছে গতিশক্তির সূত্র ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখানে আমরা বলছিলাম যে এই দুটো জিনিস সবসময় কনস্ট্যান্ট থাকে, দ্যাটস ওয়াই এইটাকে আমি এইভাবে লিখতে পারি ই কে প্রপোর্শনাল ভি স্কোয়ার। মানে এইটা অলরেডি আছে, দেখো এই যে ই কে প্রপোর্শনাল ভি স্কোয়ার, মানে ই বেসিক্যালি গতিশক্তি বলছে। সো ই প্রপোর্শনাল ভি স্কোয়ার। এখন এই রুটটা তো এই পাশে আছে, তো আমি যদি বোথ সাইডকে রুট করে দিই, বোথ সাইডকে যদি আমি রুট করে দিই তাহলে এই সাইড হচ্ছে রুট ই কে হয়ে যাবে, এবং এই সাইডে রুট ভি স্কোয়ার মানে কি ভি স্কোয়ারের এই ভি স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকবে? রুট ই কে প্রপোর্শনাল ভি। তার মানে এইটাও কিন্তু সঠিক, তার মানে 1 আর 2 এই দুটো হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, সো 50টা এমসিকিউ ডান। এইবার আমাকে বলো কার কয়টা হইল, কার কয়টা হইল আমাকে একটু জানাও। আচ্ছা এখনো অনেকে আনসার দিচ্ছ, বাট 50-এ আনসার বলে দিচ্ছি এ, 49-এ হচ্ছে এ, দুইটাই এ। ঠিক আছে, আচ্ছা সো এখন আমাকে একটু জানাও যে 50টা এমসিকিউর মধ্যে কার কয়টা এমসিকিউ হইলো। অনিক শেখ বলতেছে 30টা, তারপরে হচ্ছে শ্রাবণ বলতেছে 47 আউট অফ 50, মিতুল বলতেছে 47 আউট অফ 50, তারপরে সানশাইন কে ভাই, আচ্ছা তারপরে হচ্ছে জয়িতা বলতেছে 45, আমেনা বেগম বলতেছে 49, অনেকের 40 আপ মানে 45, 47, 48, 49 আমি অনেক দেখলাম। তাসনিয়া খানম বলতেছে ভাই আমার 40টা হয়েছে। আচ্ছা কোনো সমস্যা নাই, ভালো মতো প্রিপারেশন নিতে থাকো হাফ ইয়ারলির জন্য। আর হচ্ছে এই আজকে যে 50টা এমসিকিউ পড়লাম, বেসিক্যালি আমি শুরু থেকেই বলে আসতেছি যে এই 50টা এমসিকিউর বাইরে তোমার এক্সামে কোনো এমসিকিউ আসবে না। এই টাইপগুলোর বাইরে তোমার হাফ ইয়ারলিতে বলো কিংবা এরপরে যত পরীক্ষায় দিবা না কেন, টেস্ট, প্রি টেস্ট, এসএসসি পর্যন্ত যত পরীক্ষায় হবে, কোনো পরীক্ষাতেই কিন্তু এই 50টা এমসিকিউ যতগুলো টাইপ ছিল এই টাইপগুলোর বাইরে আসবে না। কিন্তু আমি কি করছি তোমাদেরকে দেখো, আমি কিন্তু ভাই তোমাদেরকে ওই 50টা এমসিকিউ শুধু পড়াই নাই, ওগুলোর সাথে রিলেটেড অনেক টাইপও বুঝাই দিছি যে এইটার সাথে রিলেট করে এইটা আসতে পারে। যেমন হচ্ছে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, এটা যেমন আসতে পারে, কোনটা সবল বল এটাও কিন্তু আসতে পারে, এবং ওটা কিন্তু আমি বলে দিছিলাম। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর হচ্ছে যেটা হইলো যে তোমাদের মানে মেইন ফোকাস ছিল যেটা, যে ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো ছিল ওগুলো আমি সবগুলো সলভ করে দিছি, এই ফর্মুলাগুলো লিখে দিছি, এগুলো তোমরা কাজে লাগাইতে পারবা এবং এই স্লাইডটা সবাই পেয়ে যাবা। আর হচ্ছে যদি কারোর দাগানো বইয়ের দরকার হয়, তোমরা এই যে ফ্রি যে কোর্সটা আছে আমাদের, এটাতে এনরোল থাকতে পারো, এটাতে এনরোল করে ফেলো অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ আমরা অলরেডি অনেকগুলো ক্লাস মনে হয় নিয়ে হয়ে গেছে। বেসিক্যালি ফিজিক্সের হচ্ছে এটা সেকেন্ড ক্লাস ছিল ক্লাস 9-এর জন্য, এরপর সিকিউ লাইভ ক্লাস হবে, দেন হচ্ছে এসকিউ সলিউশন ক্লাস হবে। সো ওইগুলোতে যদি জয়েন করতে চাও তাহলে হচ্ছে তাড়াতাড়ি কোর্সটাতে এনরোল করে ফেলো। আর তোমরা যেটা করবা 6910 মানে হচ্ছে এই নাম্বারটা, এটা হচ্ছে আমাদের 10 স্কুলের হটলাইন, এই নাম্বারটাতে কল দিবা। কল দিয়ে হচ্ছে কিভাবে ভর্তি হইতে হবে, কিভাবে কি পাবা, কিভাবে সাজেশন পিডিএফ পাবা, কিভাবে দাগানো বই পাবা, এটা বললেই ফোন দিলে ওরা বলে দিবে। তুমি জাস্ট ফোন দিয়ে বলবা যে অঙ্কন ভাইয়া বলছে যে ক্লাস 9-এর ফিজিক্সের দাগানো বই লাগবে, ওরা দিয়ে দিবে তোমাকে। ঠিক আছে, এবং ওটার জন্য কি করতে হবে না করতে হবে এটা ওরা সবাই সব কিছু বলে দিবে। সো হোপফুলি আজকে আমরা 50টা এমসিকিউ যে করলাম সবাই মোটামুটি বুঝতে পারছি, অ্যান্ড হচ্ছে আর কোনো সমস্যা কারো থাকার কথা না। সো আর যদি এখনও বলতেছি, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অথবা কেউ যদি মনে করতেছো যে ভাইয়া ওই এমসিকিউটা একবার দেখাইলে ভালো হয়, তাহলে আমি একটু দেখাই দিব, সমস্যা নাই। আর হচ্ছে টি শার্টের যে ব্যাপারটা ছিল, আমি হচ্ছে এখন দেখবো, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো যে কে পাইতে পারে আজকে টি শার্টটা। আমি একটু দেখে আসি যে কে সবচেয়ে বেশি শেয়ার করছে, কে সবচেয়ে বেশি এঙ্গেজ ছিল লাইভে। লাইভে আমি অলরেডি 2-1জনকে দেখছি। সো আমি একটু দেখে আসি যে কে সবচেয়ে বেশি শেয়ার করছে।
আচ্ছা, আমি হচ্ছে দেখে আসলাম কে হচ্ছে আজকে টি শার্টটা পাবা। সো তাসনিয়া খানম, তাসনিয়া খানম, আমি তোমার হচ্ছে আইডিটা আমি কপি করে রাখছি, তোমার সাথে হচ্ছে আমাদের অফিসের এন্ড থেকে কথা বলা হবে। তো তুমি হচ্ছে আজকে টি শার্টটা পাচ্ছ। সো জানাই দেওয়া হবে তোমাকে সব কিছু। আচ্ছা, তুমি হচ্ছে তোমার মেসেঞ্জারে ইনবক্সটা খোলা রাখবা, তোমাকে হচ্ছে ইনবক্সে জানাই দেওয়া হবে। আচ্ছা, সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, অন্য কোনো ক্লাসে আবারও দেখা হবে অন্য কোনো এক সময়। ভালো থাকবা সবাই।